জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। আমরা এখন পর্যন্ত সি প্লাস প্লাস এর বেসিক দেখেছি, ইফ এলস লজিক্যাল অপারেটর দেখছি, অ্যারিথমেটিক অপারেটর দেখেছি, লাস্ট ক্লাসে আমরা ইটারেশন বা লুপ দেখছি। সো এখন পর্যন্ত যা যা শিখছি, বা ইভেন আজকের ক্লাসেও, এগুলা সবই বেসিক জিনিসপত্র। আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ঢুকিনি, নেক্সট ক্লাসে হয়তো ঢুকবো। তো ফাংশন, আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন। এটা তোমরা সি তেও করছিলা, সি এর সাথে অনেকটা সিমিলার আছে। সি তে তোমাদের কি সিলেবাসে ফাংশন ছিল সি তে? না স্যার। ওকে, তাহলে তোমাদের জন্য নতুন টপিক, তাহলে একটু মনোযোগ দিও। আহ, আমরা ফাংশনের, তোমাদের অবশ্য কিছু জিনিস তোমরা অলরেডি জানো, যেমন আমরা একটা ফাংশন নিয়ে কাজ করছি অলরেডি, সেটার নাম কি? স্যার মেইন ফাংশন। মেইন মেইন ফাংশন, তাই ফাংশন। না? মেইন ফাংশন। তো অ্যাকচুয়ালি মেইন ফাংশনে ফাংশনের যে পারপাস, যে ওইটা ইউটিলাইজ আসলে মেইন ফাংশনে করা উদ্দেশ্য না আজকে যেটা শেখাতে যাচ্ছি তোমাদেরকে। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট ব্লক কি জিনিস সেটা গত ক্লাসে বলছিলাম, তাই না? স্টেটমেন্ট ব্লক হচ্ছে এ সিরিজ অফ স্টেটমেন্টস, মানে কতগুলা কোড, যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে আর কি, মানে কার্লি ব্রেসেসের মধ্যে থাকবে। ফাংশনের স্টেটমেন্ট ব্লক আর ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে ওই কতগুলো স্টেটমেন্ট ব্লককে একসাথে করে ওটার যদি কোনো একটা নাম দিই আমি, সেটাই হচ্ছে একটা ফাংশন। এবং ওইটা হচ্ছে প্রোগ্রামের অন্য জায়গা থেকে আলাদা থাকবে, মানে এটা সর্ট অফ সাব প্রোগ্রাম। ঠিক আছে? এটা এই সাব প্রোগ্রামটা, এটা কিন্তু মেইন ফাংশনের মধ্যে থাকবে না, এটা বাইরে থাকবে আর কি। তোমার যে কোডটা, ওই কোডের মধ্যেই হয়তো থাকবে, শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। বাট এই এই যে সাব প্রোগ্রামটা কথা বলছি, এটা কিন্তু মেইন ফাংশনের মধ্যে থাকবে না, এটা বাইরে থাকবে। এবং এটার পারপাস হচ্ছে এটাকে তুমি মেইন ফাংশনের মধ্যে অথবা অন্য কোনো প্রোগ্রামের ভিতর বারবার কল করতে পারবা। সো এই কল করা বলতে কি বোঝাচ্ছে আসলে? মেইন ফাংশনের ভিতর আমরা কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো ফাংশনকে কল করিনি, আমরা জাস্ট কিছু অপারেশন করছি, হয়তো অ্যারিথমেটিক অপারেশন করছি, লুপ ইউজ করছি, ইফ এলস ইউজ করছি, বিভিন্ন ধরনের অপারেশন করছি আমরা। বাট ধরো আমার এই এই ধরনের বিভিন্ন অপারেশন, ধরো অ্যারিথমেটিক অপারেশন বারবার করা লাগছে, আমার ধরো একটা নাম্বারের আমি স্কোয়ার করতে চাই। ধরো ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব, ওইটার আমার স্কোয়ার আউটপুট যেটা, ওইটা আমি বের করতে যাচ্ছি, এবং ওইটা ধরো কোনো ভ্যারিয়েবলে স্টোরও করতে চাই, ওটাকে পরবর্তীতে ইউজও করতে চাই। এখন এই কাজটা ধরো তোমার প্রোগ্রামে কয়েক হাজার বার করা লাগছে। ধরো তোমার অনেক বড় প্রোগ্রাম, কয়েক হাজার বার এই কোন একটা নাম্বার তোমার স্কোয়ার করতে হচ্ছে। এখন এইটা করার জন্য বারবার এই স্কোয়ার করার জন্য ধরো ভ্যারিয়েবলের যেটা নাম আছে, এবং ভ্যারিয়েবলটাও চেঞ্জ হতে পারে, ওইটার মানে অন্য একটা ভ্যারিয়েবল স্টোর করে জাস্ট স্কোয়ারটা বের করে নিয়ে আসা, মানে দুইবার মাল্টিপল করা নিজেকে নিজের সাথে। এইটা বারবার যদি সেম কোড লিখতে চাও, ধরো এক লাইনেরই কোড কিন্তু বা এক দুই লাইনের কোড হবে, কিন্তু এটা ধরো 1000 বার লেখা লাগবে, তুমি প্রোগ্রামটা ধরো 1000 লাইন বেশি বড় হয়ে যাবে। সো সেইটা না করে আমি একটা ফাংশন লিখে রাখতে পারি। ধরো ফাংশনের নাম দিলাম স্কোয়ার। ফাংশনের কি সিনট্যাক্স সেটা আসতেছি। তো ওইটা সেপারেটলি লিখে রেখে আমরা জাস্ট ওই ফাংশনের নাম যেটা দিছিলাম স্কোয়ার, ওই স্কোয়ারটাকে যখন মেইন ফাংশনের ভিতর লিখবো, স্কোয়ার দিয়ে ওই ফাংশনের সাইন যেটা, ওইটা মানে যে তোমার ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস, স্কোয়ার প্যারেনথেসিস যদি দিই, এটাকে বলা হয় হচ্ছে ফাংশন কল করা। তখন সরাসরি প্রোগ্রাম যখনই ওই ফাংশনের নামটা এনকাউন্টার করবে, সাথে সাথে ওই ফাংশনের যে ডেফিনিশন তুমি যেখানে দিয়ে রাখছো ওইখানে চলে যাবে। ওইখানে যে ফাংশনের ভিতর যে কাজগুলো তুমি করতে বলছো সেই কাজগুলো করে আবার যেখানে কল করা হয়েছিল সেখানে ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে? তো জিনিসটা খুব সিম্পল।
জাস্ট হচ্ছে আর কিছুই না, তোমাদের কোড নতুন করে করার কিছুই নাই, আগে যা শিখছো ওইগুলাই, খালি হচ্ছে এই ফাংশনটা কল করা এখানে নতুন, এবং ফাংশনটা কিভাবে কল করবে, কিভাবে ভ্যালুটা কিভাবে আসবে, ভ্যালু আসবে না রেফারেন্স আসবে, এই জিনিসগুলো জাস্ট কয়েকটা খুঁটিনাটি জিনিস একটু নতুন আছে। জাস্ট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সাব প্রোগ্রাম ক্রিয়েট করা, যেটা আমি বারবার রিপিটেটিভ ভাবে ইউজ করতে পারি। আচ্ছা, ফাংশনের যে সিনট্যাক্সটা, এটা একটু খেয়াল করো, এটা আবার আসছে একটু পরে। আমরা মেইন ফাংশন যেটা করছিলাম, মেইন ফাংশনে কি ছিল? মেইন কথাটা ছিল, মেইনটা হচ্ছে ফাংশনের নেম। আমি মেইন ফাংশনের কথাই বলছি, যেহেতু মেইন ফাংশনের সাথে তোমরা ফ্যামিলিয়ার। মেইনটা স্যার হচ্ছে আপনার ফাংশনের, মাইকের পজিশনটা একটু ঠিক করলে ভালো হয় স্যার, অনেক নয়েজ এবার আসছে ঠিক, স্যার। এবার ঠিক আছে? আচ্ছা, প্রবলেম হলে বলো আবার, হ্যাঁ। তো মেইন হচ্ছে আমার ফাংশনটার নেম, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনের একটা নেম থাকবে, মেইনই হতে হবে এমন কোনো কথা নাই। ইউজার ডিফাইন্ড ফাংশন যখন হবে, তখন মেইন বাদ দিয়ে আবার কিছু স্পেসিফিক কিওয়ার্ড আছে, ওগুলা বাদ দিয়ে আমি যে কোনো ধরনের নাম দিতে পারি ফাংশনের, ঠিক আছে? এরপরে এটা যে একটা ফাংশন, এটা বোঝানোর জন্য একটা প্যারেনথেসিস থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর কি, শুরু এবং শেষ হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার কতগুলা প্যারামিটার থাকতে পারে। তো প্যারামিটারটা কিভাবে কি থাকবে ওটা আমি একটু পরে আসছি। আপাতত মেইন ফাংশনের ভিতর আমরা কোনো প্যারামিটার দিইনি বা দিব না, বাট আমরা যখন ইউজার ডিফাইন্ড ফাংশন থাকবে তখন এর ভিতরে কতগুলা প্যারামিটার থাকবে, ওটাতে একটু পরে আসছি। এরপরে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে আর কি, এই কার্লি ব্রেসেসের মধ্যে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা যেটাকে। এটার ভিতরে কতগুলো স্টেটমেন্ট থাকবে, কতগুলো কোড লেখা থাকবে। এই কোডের ভিতরে কি থাকে সেটা তোমরা জানো মেইন ফাংশনের ভিতর। এবং যখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখবো, তখন সাধারণত একটা রিটার্ন টাইপ থাকে। মেইন ফাংশনের ভিতর শুরুর দিকে আমরা লিখতাম না, লাস্টে রিটার্ন 0। এটার অর্থ হচ্ছে মেইন ফাংশন যখন কাজ শেষ হয়ে যাবে, তখন ফাংশনে একটা ভ্যালু রিটার্ন করার কথা বলছিলাম। যে 0 রিটার্ন করা মানে ওখানে ভ্যালু 0 ভ্যালুটা রিটার্ন করা, কোনো কিছু রিটার্ন না করা। যেহেতু মেইন ফাংশনটা আমি অন্য কোথাও কল করব না, মেইন ফাংশন বলছে, মেইন ফাংশন হচ্ছে আমাদের প্রোগ্রামের কি বলবো, সব কাজগুলো আমরা মেইন ফাংশনের ভিতরে করব, এই কারণে এটার নাম মেইন। তো মেইনকে অন্য কোনো জায়গায় কল করব না, বা মেইনে কোনো কিছু রিটার্ন করি বা না করি, মেইনে আলটিমেটলি কিছু একটা রিটার্ন হবে প্রোগ্রাম থেকে, বাট তুমি যদি স্পেসিফাই না করে দাও তাহলে একটা গার্বেজ ভ্যালু রিটার্ন হবে। বাট যদি রিটার্ন 0 বলে দাও তাহলে 0 রিটার্ন হচ্ছে, অর্থাৎ কিছু রিটার্ন হচ্ছে না এখানে, তোমার মেমোরিতে আজে বাজে জিনিস দিয়ে অকুপাই হবে না। আচ্ছা, এখন এই ফাংশনের নেমের আগে দেখো আমরা সবসময় একটা টাইপ স্পেসিফায়ার ইউজ করছিলাম। এই ডেটা টাইপটা এখানে ইন্ট লেখা আছে, আমরা মেইনের আগে সবসময় ইন্ট ইউজ করছি, অর্থাৎ ইন্টিজার ইউজ করছি। এটা নট নেসেসারি ইন্টিজার হতে হবে, এটা যে কোনো কিছু হতে পারে ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে। আমরা যেই ধরনের ভ্যালু রিটার্ন করতে চাই ফাংশনে, এখানে সেই ধরনের ডেটা টাইপ মেনশন করে দিতে হবে। অর্থাৎ ধরো আমরা কোন একটা, যে আগের কথাই বলি, আমরা একটা নাম্বারের স্কোয়ার করে ওইটার ভ্যালু আমি বের করতে চাই, এখন এটার একটা ফাংশন লিখতে চাই। তাহলে ধরো ইন্টিজার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ধরো আমি এখানে প্যারামিটার লিখবো কিছু একটা, আসতেছে একটু পরে, দিয়ে এখানে ব্র্যাকেটের ভিতরে আমি কোড টোড লিখে লাস্টে রিটার্ন করতে বলছি এক্স স্কোয়ার, ধরো রিটার্ন এক্স টাইমস এক্স, যেখানে এক্স একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে রিটার্ন এক্স টাইমস এক্স যখন বলবো, তখন হচ্ছে এক্স এর যে ভ্যালুটা ছিল ওইটাকেই ওই নিজের ভ্যালু দিয়ে গুণ করবে, তাহলে আমি স্কোয়ার পাচ্ছি। যেই ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা ফাংশনে রিটার্ন করবে। এখন মেইন ফাংশনের ভিতর তুমি যখন কল করবা, ওই যে ভ্যালুটা তুমি এখান থেকে এই ফাংশনের ভিতর থেকে রিটার্ন করে নিয়ে গেল, ওই ভ্যালুটা যেখানে কল করা হয়েছে ওইখানে ওই ভ্যালু দিয়ে রিপ্লেসড হবে, ঠিক আছে? এখন দেখো ধরো স্কোয়ার করলে তো, ধরো 2 যদি ভ্যালুটা থাকে 2, তাহলে স্কোয়ার করলে আসবে 4, যদি ভ্যালু থাকে 5 স্কোয়ার করলে আসবে 25। যেটা আসুক না কেন, ধরো 25 রিটার্ন করলো, 2 রিটার্ন করলো, সমস্যা নাই, আমার এখানে ইন্টিজার দিলে কোনো সমস্যা নাই। এখন ধরো কোনো একটা ফাংশন আমি একটা সার্কেলের এরিয়া বের করতে চাই। এখন সার্কেলের এরিয়া যদি বের করতে চাই, সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার অথবা পাই ডি স্কোয়ার বাই 4। তো এখন এখানে প্যারামিটারটা কি থাকবে আমার, আইদার রেডিয়াস অথবা হচ্ছে ডায়ামিটার, যেটাই হোক কেন সেই অনুযায়ী আমি ফাংশনটা লিখবো।
এখানে খেয়াল করে দেখো শুরুতে একটা জিনিস দিয়ে গুণ করা হচ্ছে এখানে পাই। সো এখন রেডিয়াস ডায়ামিটার, এমনিতে তো রেডিয়াস ডায়ামিটার ইটসেলফ ফ্র্যাকশন হতে পারে, বাট যদি হোল নাম্বারও হয় স্টিল আমার কিন্তু এরিয়াটা কিন্তু ফ্র্যাকশন আসবে, তাই না, যেহেতু পাই দিয়ে গুণ করা আছে। হোল নাম্বারও আসতে পারে কিন্তু খুব রেয়ার কেস, ফ্র্যাকশন আসার সম্ভাবনাই বেশি। সো সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটা টাইপটা কিন্তু ইন্টিজার থাকলে আমার ভুল রেজাল্ট দেবে। তাহলে এখানে তখন ডবল নিতে হবে। সো ফাংশনটা কি কাজ করছে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এটা কেয়ারফুল থাকতে হবে যে ফাংশনের রিটার্ন টাইপটা কি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেইন ফাংশনের সময় এটা নিয়ে আমরা মাথা ব্যথা করিনি, কারণ মেইন ফাংশনকে আমি অন্য কোনো জায়গায় কল করছি না। বাট এখন যে ফাংশনগুলো আমরা ক্রিয়েট করব এগুলো কিন্তু যেহেতু কল করছি এবং এটার রিটার্ন টাইপ ইম্পর্টেন্ট, সো এখানে কি ডেটা টাইপ আমি মেনশন করছি এটা কিন্তু খুব কেয়ারফুল। শুধু এইটাই না, এর ভিতরে যে প্যারামিটার গুলো থাকবে ওটারও ডেটা টাইপ মেনশন করে দিতে হবে, ওটা আসতেছে একটু পরে। আচ্ছা, এখন যে কথাগুলো বললাম ওগুলো এখানে লেখা আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যে ফাংশন বারবার কল করার কথা বলছি, ফাংশনটা মেইন ফাংশনের ভিতরেই হয়তো কল করব। তো যখনই ফাংশনটা কল করব অথবা অন্য ফাংশনের ভিতরে কল করা যেতে পারে, যেটাই হোক, যখনই ফাংশনটা কল করব, কল করার আগে কিন্তু ফাংশনটাকে ডিক্লেয়ার করে আসতে হবে। অর্থাৎ ধরো এই যে মেইন ফাংশনের ভিতরে আমি কতগুলো কোড লিখছি, এর পরে লিখলাম হচ্ছে স্কোয়ার দিয়ে হচ্ছে প্যারেনথেসিস। এখন স্কোয়ার প্যারেনথেসিস লেখার মানে আমি ফাংশনটাকে কল করছি। এখন এটা অনেকটা ভ্যারিয়েবলের অপারেশন করার মতোই। ধরো আমি x ইকুয়ালস টু y প্লাস 2 একটা স্টেটমেন্ট। তো এখন এই x এবং y দুটাই কি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল দুটা আমরা আগের ক্লাসে জানি যে ভ্যারিয়েবলটাকে অবশ্যই আগে ডিক্লেয়ার করে আসতে হবে। ইন্টিজার xy অথবা ডবল xy, ফ্লোট xy, এরকম কিছু একটা দিয়ে ডিফাইন করে আসতে হবে। এখন এই ডিফিনিশনটা যদি না থাকে বা ডিক্লারেশনটা যদি না থাকে ভ্যারিয়েবলের, তাহলে যখন ওকে দিয়ে আমি অপারেশন করবো x ইকুয়াল টু y প্লাস 2 যখন লিখলাম, যে কোনো একটারই যদি আমার ডিক্লারেশন আগে থেকে না থাকে তাহলে কি প্রোগ্রামটা রান করবে? প্রোগ্রাম কিন্তু রান করবে না, ওখানে এরর দেখাবে, কারণ সি প্লাস প্লাস তো চেনেই না তোমার এক্স কি জিনিস বা ওয়াই কি জিনিস। সিমিলারলি ফাংশন কল করার আগেও ফাংশনের নেম অ্যাটলিস্ট, তুমি যদি পুরো ফাংশনের ডেফিনেশন নাও দাও, অ্যাটলিস্ট একটা প্রোটোটাইপ অর্থাৎ ফাংশনের নেম, এই যে এখানে যে রকম জিনিস লেখা আছে, মেইন তো থাকবে না, অন্য কোনো একটা নাম থাকবে হয়তো, ইন্টিজার, স্কোয়ার, প্যারেনথেসিস, তারপরে স্টেটমেন্ট ব্লক নাও থাকতে পারে, ওটা আসছে একটু পরে, কয়েকভাবে ডিক্লেয়ার করা যায়। যাই হোক, অ্যাটলিস্ট এই নামটা তোমার মেইন ফাংশন শুরু হওয়ার আগে প্রোগ্রামের শুরুতেই নামটা মেনশন করে দিতে হবে, যেন প্রোগ্রাম বুঝতে পারে যে যদি এখানে কল করা হয়, ধরো স্কোয়ার যদি কল করা হয়, স্কোয়ার নামটা যেহেতু আগে দেওয়া আছে, সো ও জানে যে স্কোয়ার নামের কোনো একটা কিছু আমি প্রোগ্রামের কোনো এক জায়গায় পাবো। সো ওখানে আর এরর ধরবে না। কল করার পরে যদি ওখানে কল থাকে, আগে যদি ডেফিনেশন নাও থাকে, ও খুঁজে নিবে আর কি যে প্রোগ্রামের কোন জায়গায় এই ফাংশনের ডেফিনেশনটা আছে, যেখানে ডেফিনেশনটা আছে ওখানে যে ওটা এক্সিকিউট করে আবার যেখানে কল করা হয়েছিল ওখানে ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এখন একটা ছোট্ট একটা প্রোগ্রাম দেখি এখানে। আমি এটার ডিটেইল সিনট্যাক্সের ডিটেইল একটু পরে আসছি, আপাতত হচ্ছে জাস্ট ছোট্ট একটা ফাংশন কিভাবে লিখতে হয় সেটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে দেখো উপরের কথা তো জানোই তোমরা, ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি। আমি এটা কোড ব্লকসে যাচ্ছি না, কোড ব্লকসে একটু পরে যাচ্ছি। এখানে দেখো, এখানে একটা নাম্বারের কিউব বের করতে চাচ্ছি আমি একটা ফাংশন দিয়ে, অর্থাৎ 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এই ধরনের জিনিসগুলা। আচ্ছা, আমি কোড ব্লকসে যাই, এটাকে নিয়ে যাই একটু। আমি জাস্ট কপি পেস্ট করলাম এটাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা করছে বুঝছেনি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা কিউব ফাংশন লেখা আছে। কিউব ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, ফাংশনের নেম হচ্ছে কিউব, এবং ফাংশনের যে প্যারেনথেসিস যে সাইন যেটা দিয়ে এটা বোঝাচ্ছে এটা ফাংশন, এর ভিতরে একটা কথা লেখা আছে দেখো, ইন্টিজার এক্স। এই ইন্ট এক্স যেটা, এটাকে আমি বলছি ফাংশনের প্যারামিটার।
এই প্যারামিটারের ভিতরে আমার ডেটা টাইপ থাকতে পারে, ভ্যারিয়েবল থাকতে পারে, মাল্টিপল ডেটা টাইপ থাকতে পারে, মাল্টিপল ডেটা টাইপ এন্ড ভ্যারিয়েবল থাকতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা টাইপ থাকতে পারে, মেলা কিছু থাকতে পারে আর কি। আস্তে আস্তে আমরা দেখবো সেটা। তো মেইন কথা হচ্ছে এইখানে যে প্যারামিটারটা থাকবে, এই প্যারামিটারটা আমার নট নেসেসারি। দেখো এখানে যখন আমি কল করছি, এই ভিতরে আসতেছি পরে, ফাংশনের কলটা একটু দেখায় আসি। এইখানে দেখো ফাংশনটা কল করা হয়েছে, কিউব নে ব্র্যাকেট, অর্থাৎ ফাংশনের নামটা মেনশন করা এবং প্যারেনথেসিস দেওয়া মানে হচ্ছে ফাংশনটাকে কল করা। এখন দেখো এইখানে একটা ভ্যালু নিয়ে আমি কল করছি, ঠিক আছে? এখন এইখানে n এর একটা ভ্যালু আসবে, এখান থেকে ইউজার যেটা দিবে, ইউজার থেকে n এর একটা ভ্যালু নিচ্ছি আমি, হ্যাঁ। এখন এই n এর যে ভ্যালুটা, এইটা নিয়ে আমি ফাংশনের কল যখন হচ্ছে তখন ফাংশনের ভিতর ঢুকছি। এই যে ভ্যালুটা কল করার সময় যে ভ্যালুটা দিয়ে আমি কল করছি, এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? দুইটা জিনিস কিন্তু, একটাকে আমি বলছি প্যারামিটার আর একটাকে বলছি আর্গুমেন্ট। প্যারামিটার কোনটা? ফাংশনের ডেফিনেশনের সময় প্যারেনথেসিসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্যারামিটার। আর ফাংশন কল করার সময় আমি যে ভ্যালু নিয়ে বা যে ভ্যারিয়েবল নিয়ে আমি কল করছি, এটাকে বলছি হচ্ছে আমি আর্গুমেন্ট। ওকে, এখন কল করার সময় যেই আর্গুমেন্ট বা যেই আর্গুমেন্ট গুলা থাকছে, যদি মাল্টিপল থাকে তাহলে এখানে মাল্টিপল আর্গুমেন্ট থাকবে, যে আর্গুমেন্ট গুলা নিয়ে আমি ফাংশনটাকে কল করছি, এই আর্গুমেন্টের যে ভ্যালুগুলা, এটা যখনই কল করা হচ্ছে এই প্যারামিটারকে রিপ্লেস করবে। অর্থাৎ এখানে যদি n এর ভ্যালু থাকে 3, আমি যখনই এখানে কল করছি এই ডেফিনেশনে চলে যাবে এবং x এর ভ্যালুটা তখন 3 নিয়ে ঢুকবে, ঠিক আছে? x এর ভ্যালু 3 নিয়ে ঢোকার পরে এখানে দেখো জাস্ট এক লাইনের একটা কোড লেখা আছে, রিটার্ন x টাইমস x টাইমস x। কত বলছে n এর ভ্যালু? ধরো 3 যদি বলি, তাহলে 3 টাইমস 3 টাইমস 3 মানে হচ্ছে 3 3 9 3 9 27। তাহলে 27 যে ভ্যালুটা, এখানে একটা এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশনটাকে এভালুয়েট করে 27 যে ভ্যালুটা আসলো, এটা রিটার্ন করবে কোথায়? এই ফাংশনে। এই ফাংশনে রিটার্ন করা অর্থ হচ্ছে ফাংশনে যেখানে কল হয়েছে সেইখানে রিটার্ন করা। তাহলে এই জায়গায় 27 ভ্যালুটা রিটার্ন করবে। অর্থাৎ আমি যদি এখানে n এর ইনপুট দিই 3, এখানে আউটপুটে তাহলে দেখাবে 27, বাট 27টা কিন্তু এখানে এভালুয়েট হচ্ছে না। 27টা ফাংশনের কলে যাবে, কলে এভালুয়েট হবে, রিটার্ন হয়ে আসবে, আসার পরে এই জায়গায় 27 তোমাকে আউটপুট দেখাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি এখানে কি ঘটনা ঘটলো? তাহলে এখানে রিটার্নের উপরে বেস করে তো অনেক কিছু হচ্ছে। ডানে উপরে, মানে রিটার্ন দিছি না আমরা, রিটার্ন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। হ্যাঁ আচ্ছা, ওটার উপরে তো আমরা যদি এখানে যদি মানে এক্স ইন্টু এক্স না দিয়ে যদি আমরা কিউব না করে অন্য কিছু করতাম, তাহলে তো ডিফারেন্স ওই রিটার্নের মধ্যে হইতো। হ্যাঁ 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 হ্যাঁ, রিটার্নের মধ্যে তো এটা খুব ছোট একটা প্রোগ্রাম, একটু পরে দেখাচ্ছি আমরা। সার্কেলের এরিয়া বের করে, রেক্টেঙ্গেলের এরিয়া বের করে এগুলো দেখবো। এইখানে শুধু যে রিটার্নই থাকবে এমন কিন্তু কোনো কথা নাই, এটা তো খুব সবচেয়ে ছোট্ট একটা ফাংশন দেখানোর জন্য। এইখানে তুমি চাইলে আরো অপারেশন করতে পারো, এখানে আরো স্টেটমেন্ট তুমি লিখতে পারো চাইলে, এখানে কিন্তু আরো স্টেটমেন্টস লেখা যায়, ঠিক আছে? সো এবং এটা লিখবো, তো এখানে জাস্ট খুব সহজ ফাংশন, যেহেতু আমি একবারে ডিরেক্টলি রিটার্ন দিয়ে দিতে পারছি। এবং এইখানে যে প্যারামিটার নিয়ে ঢুকছি, নট নেসেসারি এখানে আমার, এখানে এটা কিন্তু ফাঁকাও থাকতে পারে, কোনো প্যারামিটার নাও থাকতে পারে। তুমি চাইলে এইখানেও ধরো ফাংশনটা আমি এইভাবে না লিখে আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি এখনই। ধরো এইখানে আমি কোনো আর্গুমেন্ট প্যারামিটার কিছু দিলাম না, এই ফাংশনের ভিতরে আমি এখানে তোমার এই কথাগুলো লিখলাম, ইউজারের কাছে n এর ইনপুট নিলাম, তারপরে ইউজারকে বললাম হচ্ছে ইনপুট দিতে, তারপরে এইখানে ভিতরে হচ্ছে কিউব করলাম, দিয়ে এখানে সি আউট দিলাম, রিটার্নে কিছুই করলাম না, রিটার্ন জাস্ট 0 করে দিলাম। তার মানে আমার এর ভিতরে সব কাজ হয়ে যাচ্ছে ফাংশনের ভিতরে, ঠিক আছে? সো এখানেও মানে কোডগুলো এর ভিতরেও লেখা যেতে পারে। আচ্ছা, ওইটা দেখালে বুঝতে পারবা, ওটা বলার চাইতে দেখালে ক্লিয়ার হবে বেশি। আচ্ছা, মেইন ফাংশনের ভিতর কি করছে একটু দেখি, তারপরে কোডটা রান করি। মেইন ফাংশনের ভিতর এখানে কিছু না, মেইন ফাংশন অন্য কোনো কাজ নাই, আমরা কিউব ফাংশনকে টেস্ট করতে চাচ্ছি। n একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার n ইকুয়ালস টু 1 নিচ্ছি। 1 নেওয়ার কারণ হচ্ছে আমরা while এর ভিতর কন্ডিশন দিছি n নট ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে while লুপটা রান করছি। while লুপের ভিতরে ইউজারের কাছে n এর ইনপুট নিচ্ছি, n এর ভ্যালু যেটা 1 ছিল, ইউজার ইনপুট দেওয়ার সাথে সাথে এটা ওভাররাইট হয়ে অন্য কিছু হয়ে যাবে।
তারপরে সি আউট করে এটা তো জাস্ট ইনভার্টেড কমার মধ্যে আছে, যা আছে সেটা প্রিন্ট করবে, এন এর ভ্যালু প্রিন্ট করবে যেটা ইউজার দিল। এরপরে এই জায়গাতে আউটপুটের ভিতরেই কিন্তু কিউব ফাংশনটাকে কল করছি, কল করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই আমার আউটপুটে শো করবে, তারপরে নিউ লাইন। আচ্ছা, এখন এটা তাহলে রান দিলে এই একবার ফাংশনটা কল করা শেষ হলে কিন্তু হোয়াইল লুপের ভিতরে যেহেতু আছে আবার কিন্তু চলে যাবে লুপের শুরুতে, দিয়ে আবার রান হবে, আবার ইউজারের কাছে ইনপুট চাবে, আবার ফাংশন কল করবে, আবার চলে যাবে, আবার ইউজারের কাছে ইনপুট চাবে, আবার ফাংশন কল করবে, সিমিলারলি অন অ্যান্ড অন অ্যান্ড অন। এই ফাংশনটা, এই লুপটা কখন শেষ হবে কে বলতে পারবা? যখন জিরো ইনপুট দেওয়া হবে, রাইট, কারণ while কন্ডিশন দেওয়া আছে হচ্ছে নট n নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে এই ফাংশন, এই প্রোগ্রামটাতে একটা আউটপুট দিয়ে ইউজারের কাছে ইনপুট চাওয়া উচিত ছিল, যাই হোক চাওয়া হয়নি। তাহলে এখন দেখি, আমি যেহেতু কোডটা অলরেডি তোমাদের বুঝাইছি, তাহলে এখানে বুঝতেই পারতেছো এখানে ইনপুট চাচ্ছে n এর ভ্যালুটা, ধরো n এর ভ্যালু দিলাম 4, তাহলে Q4 ইকুয়ালস টু 64 আসলো, n এর ভ্যালু 2 3 8 7 5 যাই দাও না কেন, আমি কিন্তু লুপের মধ্যে এটা বারবার রান হচ্ছে। এবং কোন জায়গাতেই কিন্তু খেয়াল করো এখানে কিন্তু একবারও আমার এই while লুপের মধ্যে কিন্তু while লুপের মধ্যেই হচ্ছে, বাট while লুপের ভিতরে কিন্তু কোনো কোড লেখা নাই যেটাতে কোনো নাম্বারের কিউব করা যায়। প্রত্যেকবার ফাংশন কল হচ্ছে এবং এখান থেকে সে ফাংশনে চলে যাচ্ছে, ফাংশনের প্যারামিটার নিয়ে ফাংশনের ভিতর ঢুকে এক্সপ্রেশন এভালুয়েট করে ভ্যালুটা রিটার্ন করছে ফাংশনে, এই জায়গায় রিটার্ন হচ্ছে ভ্যালু, এবং এই ভ্যালুটাই কিন্তু তখন প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এখন তাহলে এটা তাহলে while লুপটা শেষ হবে আমরা বলছিলাম যখন 0 দেব, তখন মাইনাস ভ্যালু দিলে মাইনাস ভ্যালুরও আমার কিউব করে দিবে, 0 দিলে আমার প্রোগ্রামটা টার্মিনেট হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেস রিটার্ন 0। ওকে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। এখন যেটা বলছিলাম, আমি মেইন ফাংশনের ভিতর এত কিছু না করে আমি আরেকটা কাজ করতে পারতাম, এই পুরা কোডটাকে আমি এই জায়গাতে লিখতে পারতাম। ঠিক আছে, এটাকে আমি মুছে দিই, এই কথাটা না লিখে এটা লিখলে উল্টাপাল্টা হবে। এইখানে আমি এখন মেইন ফাংশনের ভিতর দেখো কিচ্ছু করিনি, খালি কিউব ফাংশনটাকে কল করছি। ঠিক আছে, এখানে মেইন ফাংশনের ভিতর যে কিউব ফাংশনকে কল করলে কি হবে দেখো, এই প্যারামিটারটা এখন আর না রাখলেও হবে, যেহেতু আমি ভিতরে সবকিছু বলছি, প্যারামিটারটাও রাখলাম না। ঠিক আছে, এখন ইন্টিজার n ইকুয়ালস টু 1, মানে মেইন ফাংশনের ভিতর যে কোডটা লেখা ছিল ওই কোডটা আমি এখানে লিখছি, এখানে আর ফাংশনটা কল করছি না, এখানে আমি হচ্ছে এক্সপ্রেশন এভালুয়েট করে এখানে রেজাল্ট দেব, কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। তাহলে এটাকে এখন রান করি, এবার দেখো আমি এখন নেই, সেম ঘটনাই কিন্তু ঘটছে, আগে যা ঘটছিল আউটপুটে এখন কিন্তু একই জিনিসই ঘটছে। ঠিক আছে, কোনো পার্থক্য নেই, 0 দিলে জিনিসটা শেষ হবে। তাহলে কি ঘটনা ঘটছে দেখো, এখানে আগের মতোই আউটপুট দেখালেও প্রোগ্রামটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়েতে রান করছে। শুরুতে যে ডেফিনেশন দেওয়া ছিল কিউব ফাংশনের, ওটা পার হয়ে চলে গেছে, মেইন ফাংশনে আসছে, মেইন ফাংশনে এসে কিউবকে কল করা হয়েছে, আর কিচ্ছু কিন্তু নাই মেইন ফাংশনের ভিতরে, জাস্ট একটা কথাই লেখা, জাস্ট কিউব ফাংশনকে কল করা হয়েছে। এখানে কিউব ফাংশনকে কল করার সাথে সাথে ও কিউব ফাংশন চলে গেছে, চলে যাওয়ার পরে এখানে এই কোড তো অলরেডি বললামই একবার। সো এই জিনিসটা রান করছে while লুপের ভিতরে আছে, যেহেতু এই একবার ফাংশন কল করার মধ্যে কিন্তু বারবার আমি ওইখানে যতক্ষণ না 0 দিচ্ছিলাম বারবার এই while লুপটা রান হচ্ছিল এই ফাংশনের ভিতরে, এবং ফাংশনের ভিতরেই তোমার আউটপুট দেখাচ্ছিল। দিয়ে তারপর যখন while লুপ ব্রেক হয়েছে রিটার্ন করে আমার এখানে 0 ভ্যালু রিটার্ন করছে মেইন ফাংশনে, এবং মেইন ফাংশনে যেহেতু এখানে একবারই কিউব ফাংশন কল করা হয়েছে, একবার কিউব ফাংশন এভালুয়েট করা শেষে আমার কোডটা রান করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো দুইটা আমার সেম আউটপুট দিল, দেখো পুরা ডিফারেন্ট অ্যাপ্রোচে ডিফারেন্ট ভাবে কিন্তু রান হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু এখানেও আর্গুমেন্ট ছিল, এখানেও প্যারামিটার ছিল, বাট এবার কিন্তু কোনো কিছুই নাই, বাট স্টিল কিন্তু সেম জিনিসই আসছে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি আমি ইন্টিজার x দিই, এখন এখানে কোনো আমি
কিছু দিলাম না, বাট এখানে আমি একটা প্যারামিটার দিলাম। এখন যদি রান করি, এখন দেখো কি আসলো। এখানে বলছে হচ্ছে বিল্ড ফেইল্ড, ওয়ান এরর। এররটা কি? টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন ইন্ট কিউব ব্র্যাকেটের মধ্যে ইন্ট, অর্থাৎ আমার এই জায়গায় যে প্যারামিটারটা আছে, এই যতগুলা প্যারামিটার থাকবে আমার ফাংশনকে যখন কল করব ততগুলা আর্গুমেন্ট লাগবে, ঠিক আছে, এবং সেম টাইপের আর্গুমেন্ট লাগবে। এখানে যদি 2 দিই বা যে কোনো কিছু দিই, আমার এটা রান হবে। রান হওয়ার পরে কিন্তু এই 2 এর কোনো কাজ নাই, যেহেতু আমার ওই এক্সটা নিয়ে কোনো কাজ করছি না। এই এক্স নিয়ে তো ভিতরে কোনো কাজ নাই। এক্স নিয়ে ভিতরে কোনো কাজ থাকলে তখন অবশ্য হয়তো যাক, এখানে এন লেখা আছে, আমি পরের কোডে যে হয়তো এটা চেঞ্জ করে দেখাবো নি। তাহলে আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার প্যারামিটার যতগুলা, আমার আর্গুমেন্টও কিন্তু ততগুলা দিতে হবে। আরেকটা কাজ করে দেখি, ধরো এখানে 2.0 দিলাম, স্টিল এটা কিন্তু রান হচ্ছে, ঠিক আছে। এখন এই কাজটা করে দেখি কি অবস্থা হয়। স্যার একটা কথা লাস্টে বললেন না যে প্যারামিটার যতগুলো ততগুলো ইনপুট দিতে হচ্ছে, আর্গুমেন্ট দিতে হবে, হ্যাঁ। আচ্ছা ওটা স্যার মানে ওটা মানেটা যদি আরেকবার বলতেন। এটার মানে হচ্ছে, মানে তোমাদেরকে লিখে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। এখানে কয়টা প্যারামিটার আছে দেখো, প্রত্যেকটা প্যারামিটার কমা দিয়ে সেপারেটেড থাকবে, হ্যাঁ। এই ফাংশনে এখন কয়টা প্যারামিটার? দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ডবল এক্স আর একটা হচ্ছে ইন্টিজার ওয়াই। তাহলে এখন এখানে যখন আর্গুমেন্ট আমি দিব, এখানেও দুইটা থাকতে হবে। এখানে দেখো রান যদি করি, এখানে দেখো আবার এরর দেখাচ্ছে, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন ইন্টিজার কিউব ডবল ইন্ট, ঠিক আছে। তাহলে এইখানেও আমার দুইটা আমার কিন্তু আর্গুমেন্ট দিতে হবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে শুরুরটা ডবল, পরেরটা ইন্টিজার হওয়ার কথা, বাট স্টিল যদি আমি রান দিই, এটা কিন্তু রান হচ্ছে। তাহলে যতক্ষণ পসিবল ফাংশনের আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে যদি টাইপের ডিসক্রিপেন্সি থাকে, যতক্ষণ পসিবল ততক্ষণ এই টাইপটাকে কনভার্ট করে ও ইউজ করতে পারবে, ঠিক আছে। বাট যদি পসিবল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা হবে। মানে এইখানে যে যেহেতু 2 3 দিতেছে, এগুলা কি ইফেক্ট ফেলতেছে? এখানে কোন ইফেক্ট আছে? এখানে কোনো ইফেক্টই ফেলছে না, কোনো ইফেক্টই ফেলছে না, কারণ এক্স এবং ওয়াই এর কোনো কাজ আমি এটার ভিতরে করি নাই। এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। এর ভিতরে যদি এক্স এবং ওয়াই নিয়ে কোনো কাজ করতাম, তাহলে এই ভ্যালুগুলা নিয়ে যে তখন ঘটনা ঘটাতো আর কি। যেমন এখানে যদি আমি এইটা না দিয়ে বা while ও মুছে দিলাম, এইখানে ধরো এই এন না দিয়ে আমি এক্স বললাম, এখন কি হবে বলো? এখন কিন্তু এই এখানে 2 দিচ্ছ না, 3 দিচ্ছ না, 4 দিচ্ছ না, কি দিচ্ছ এটার উপর কিন্তু ডিপেন্ড করে এখানে আমার আউটপুট দেখাবে, ঠিক আছে। সরি, কি করলাম, ঠিক আছে। এখন দেখো কিউব 2 = 8 করছে। এটার কারণ কি? যেহেতু এখানে যে এক্স এর উপর অপারেশন করছি, আমার এক্স এর যে ভ্যালুটা এই আরেকবার দেখালে তো এটা স্ক্রিনটা হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। আমি আগে এক্সপ্লেন করে নিই। এখানে দেখো কিউব যখন আমি কল করছি, এখানে ভিতরে দুইটা আর্গুমেন্ট আছে, যেহেতু এখানে দুইটা প্যারামিটার ছিল। এখন এইখানে যদি কোডটা খেয়াল করো, কোডের ভিতর কি আছে? কোডের ভিতর কিন্তু পরের প্যারামিটারের কোনো কাজ নাই, জাস্ট প্রথম প্যারামিটারের কাজ করছে এখানে। তাহলে এক্স এর যে ভ্যালুটা, অর্থাৎ প্রথম প্যারামিটারের জন্য যে প্রথম যে আর্গুমেন্ট দিছো, এই আর্গুমেন্টটা কিন্তু এখানে আমার এক্সপ্রেস করবে, ঠিক আছে। এখানে 2 দেখাবে, এখানে 2 টাইমস 2 টাইমস 2 দেখাবে, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা আরেকবার রান করে দেখো কি হয়। তাহলে দেখো আউটপুটে দেখো এই কিউবটা প্রিন্ট করছে, এক্স এর ভ্যালু এই যে 2 ছিল, এই 2টা প্রিন্ট হয়েছে, এবং x টাইমস x টাইমস x এখানে হচ্ছে 8 আসে, 2 কে 3 বার গুণ করলে, তাই না? তাহলে 8 আসছে এবং প্রসেসটা রিটার্ন করছে, ঠিক আছে। এখন এটা চেঞ্জ করে দিই, এইখানে এখন 5 দিই। এবার দেখো এখানে যে 5 চলে আসছে।
অর্থাৎ এই আর্গুমেন্টের যে ভ্যালুটা ছিল এখানে চেঞ্জ করে আমি -10 দিই, -1000 আসছে। অর্থাৎ আমি আর্গুমেন্টে যে ভ্যালুগুলো দিচ্ছি সেটা নিয়ে প্যারামিটারে যাচ্ছে, প্যারামিটার ওয়াইজ সেই আর্গুমেন্টের ভ্যালুগুলো নিয়ে এই ফাংশনটা রান হচ্ছে। রান হওয়ার পরে যে ঘটনা ঘটার কথা কোড অনুযায়ী জাস্ট সেই আউটপুট দেখায় তোমাকে ফাংশনটা শেষ করছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, একটু আগে যে কোয়েশ্চেন করলা এই 3.0 কিন্তু কোনো কাজ নেই, এখানে তুমি চেঞ্জ করে যা ইচ্ছা তাই দাও, এটা কিন্তু কিছুই ম্যাটার করবে না, কারণ এটার কোনো কাজই নাই এটার ভিতরে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এটা কি ঘটনা ঘটলো। তাহলে আমরা প্যারামিটারটা ইউজ করি কেন? কোনটা ইউজ করি কেন? প্যারামিটারটা তাহলে আমরা ইউজ করি কেন? এই যে এখান থেকে আমি প্যারামিটার, এটাই তো বললাম। এখন তোমার একটু মাইকটা মিউট করো, নয়েজ আসতেছে। প্যারামিটারটা ইউজ করছি হচ্ছে আমি যখন ফাংশন কল করছি আমার তো কোনো একটা ভ্যালু নিয়ে কল করতে হচ্ছে এটাকে, বা কোনো ভ্যালু ছাড়াও কল করতে পারছি, নট নেসেসারি ভ্যালু নিয়ে কল করতে হচ্ছে। যেমন এখানে শুরুতে যেটা ছিল আমাদের, আমি আবার এটাতে ফেরত যাই। এখানে হচ্ছে যে প্যারামিটার ছিল ইন্টিজার এক্স, আর তারপরে আমার এরকম ছিল না কোডটা শুরুতে। তাহলে এখন আমার হচ্ছে এখানে আর্গুমেন্টের একটা ভ্যালু নিয়ে কল। কেউ কিছু বলছিল? আচ্ছা, এখানে যে ভ্যালু নিয়ে আমি ফাংশনটাকে কল করছি এটা যদি প্যারামিটার না থাকতো এখানে, তাহলে তো আমার মানে প্যারামিটার না থাকলে তো আমি কোনো ভ্যালু নিয়ে ফাংশনটাকে কল করতে পারতাম না, যে আমার এই ভ্যালুটা যে ভিতরে সব এক্সপ্রেশন গুলো হবে। সো এই কারণে আমার প্যারামিটারটা তো ইম্পর্টেন্ট, এবং এখানে মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে অপারেশন হতে পারে, 2টা 3টা 4টা 5টা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে অপারেশন হতে পারে, তখন এখানে মাল্টিপল প্যারামিটার থাকবে। সো এখানে যদি প্যারামিটার না দিই তাহলে আমি কোন ভ্যালু নিয়ে আমি কাজটা করব সেটা আমি কিভাবে বোঝাবো? এই কারণে মানে প্যারামিটারটাই তো অ্যাকচুয়ালি মেইন জিনিস এখানে। আচ্ছা, এখন তাহলে এরপরে যাই, এটা যদি বুঝে থাকো। এখন আমরা দেখি এখানে ফাংশনের 2টা পার্ট আছে, অলরেডি দেখে আসলাম। একটাকে বলছি হেড আর একটাকে বলছি বডি। বডি বলতে স্টেটমেন্ট ব্লকটাকে হচ্ছে বডি বলছি, যে স্টেটমেন্ট ব্লকের ভিতর ফাংশনের কল করা হলে ওর ভিতর যে কি কাজ করবে, অর্থাৎ ডেফিনেশনটা আর কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা আছে এই পুরোটা হচ্ছে ফাংশনের বডি। আরেকটা আছে হচ্ছে ফাংশনের হেড, হেডটা হচ্ছে ফাংশনের নাম আর কি, যেটা অলরেডি একটু আগে বলে আসলাম তোমাদেরকে। হেডের মধ্যে কি থাকে? ফাংশনের একটা নেম থাকে, নেমের আগে রিটার্ন টাইপটা কি সেটা থাকে, আর তারপর প্যারেনথেসিস থাকে, প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার লিস্ট থাকে। অলরেডি এই কথাটা তোমরা বলছি, এটা বুঝতে পারতেছো এখন এখানে কি থাকবে। আচ্ছা, ফাংশনের যে রিটার্ন স্টেটমেন্ট থাকে, অর্থাৎ আমরা যে রিটার্ন x টাইমস x বলছি, বা যে কোনো কিছু রিটার্ন যদি করতে চাই, রিটার্ন যে স্টেটমেন্টটা এটা অবশ্যই ফাংশনের শেষে থাকতে হবে। কারণ এই রিটার্ন স্টেটমেন্টটা 2টা কাজ করে। একটা হচ্ছে ফাংশনটাকে টার্মিনেট করে, ঠিক আছে, অর্থাৎ ফাংশনটা যে কাজ করা শেষ হলো, যখনই রিটার্ন স্টেটমেন্ট পাবে ফাংশনটা তখনই আবার যেখানে কল হয়েছিল সেখানে চলে যাবে। রিটার্ন পাওয়া মানে হচ্ছে ফাংশনটাকে টার্মিনেট করা, এটা একটা কাজ। এবং একটা ভ্যালু থাকবে রিটার্নের পর যে এক্সপ্রেশনটা থাকবে, ওই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করে একটা ভ্যালু যেখানে কল করা হয়েছিল ওখানে ভ্যালুটা রিটার্ন করবে। তাহলে 2টা কাজ, একটা হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করা কল করার জায়গায় যেখানে কল করা হয়েছিল সেখানে, আর একটা হচ্ছে ফাংশনটাকে টার্মিনেট করা যে ফাংশনটা কল করা হয়েছিল। এই দুটো হচ্ছে রিটার্ন এক্সপ্রেশনের কাজ, ঠিক আছে। এবং রিটার্নের সিনট্যাক্সটাও খেয়াল করো, রিটার্ন কথাটা থাকবে এবং তারপরে আমরা এখানে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল থাকতে পারে, একটা ভ্যালু থাকতে পারে, একটা এক্সপ্রেশন থাকতে পারে, অপারেশন থাকতে পারে, মেলা কিছু থাকতে পারে, যেটাই হোক আলটিমেটলি আমার এখান থেকে কিছু একটা বের হয়ে আসবে, একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটাই কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ফাংশনকে অবশ্যই কল করার আগে ডিক্লেয়ার করতে হবে। এই ডিক্লেয়ার করাটা আবার কয়েকভাবে করা যায়। যেমন এখন যেটা দেখলাম, একটা কোড আমরা দেখছিলাম, সেখানে কি করা হয়েছিল, সেখানে শুরুতে ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, তারপরে ফাংশনের নাম ছিল, বডি ছিল, মানে হেড এবং বডি দুইটাই ছিল, অর্থাৎ ফাংশনটাকে ডিফাইন করে দেওয়া হয়েছিল মেন ফাংশন দেওয়ার আগে। এটা ছাড়াও আরো 2 ভাবে ফাংশনটাকে ইউজ করা যায়।
প্রথমটাতে অলরেডি দেখে আসলাম, রাইট দ্য ডেফিনিশন অফ এ ফাংশন বিফোর ইট ইজ কল্ড, যেটা আমরা এখনই করলাম 1 নাম্বারটা। 2 নম্বরে দেখো কি বলছে, রাইট এ প্রোটোটাইপ ইনটু দ্য ফাইল ইন হুইচ ইওর ফাংশন ইজ ইউজড। এটার অর্থ হচ্ছে আমার যে ধরো কিউব ফাংশন ছিল, তাই না? এখানে আমি একটু যাই, ধরো এই যে এই ফাংশনটাই আমি এইখানে না দিয়ে আমি পরে লিখলাম, ঠিক আছে? এইখানে কোনো কিছু দিলাম না, আমি এটাকেও মুছে দিলাম। এখন এটা যদি আমি রান দিই, এটা রান হবে কিনা বলো? এরর আসার কথা না? এরর আসার কথা, তাই না? দেখি, হ্যাঁ এরর আসছে। কেন এরর আসছে? আমি তো স্যার কিউবটাকে ডিক্লেয়ার করে নি আগে। হ্যাঁ, আগে কিন্তু কিউবটাকে ডিক্লেয়ার করে নিত। ফাংশন যখন কোডটা যখন নিচে নামতেছে, নামতে নামতে এখানে কল পাইছে, কিউবটার কল পাইছে। এখন কিউব যখন কল হয়েছে, এই কিউব যে নামটা, এটা তো চেনে না। সো এই কিউবটা কি? সো এখানে দেখো কি লেখা আছে, এরর কিউব ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। ঠিক আছে, তাহলে কিউবের ডিক্লারেশন হয়নি, বাট কিউবের কিন্তু সবকিছুই লেখা আছে এখানে, বাট তারপরেও এরর দেখাচ্ছে। তাহলে এখানে যেটা করতে হবে, কিউবের ডিক্লারেশন দিয়ে আসতে হবে। যদি আমরা পুরো ডেফিনেশন নাও লিখি, তাও এখানে আমার এই যে কিউবের ভিতরে কি আছে না আছে, এই হেডটা আর কি, হেডটা লিখে আসতে হবে, এবং এটার পরে একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, এই সেমিকোলনটা কিন্তু নরমালি তো ইম্পর্টেন্ট। আগেরটাই সেমিকোলন দিয়েছিলাম না মনে হয়। না, আগেরটাতে তো তোমার ডেফিনেশন ছিল, এখানে তো হচ্ছে স্টেটমেন্ট ব্লক ছিল। এখানে আমি কোনো স্টেটমেন্ট ব্লক লিখছি না, এখানে জাস্ট এই তোমার প্রোগ্রামটাকে বোঝানো যে এই নামের কোন একটা ফাংশন, এই প্যারামিটার লিস্ট সহ, এই রিটার্ন টাইপ ডেটা টাইপ সহ আমার কোনো একটা কিছু আছে প্রোগ্রামের কোনো জায়গায়, যাতে এ যখন এনকাউন্টার করবে এই ফাংশনটাকে, নামটাকে যখন এনকাউন্টার করবে, তখন যেন ও এখানে থেমে না যায়। ও পরবর্তী মানে এখানে যখন এনকাউন্টার করবে, যেহেতু আমি চেনে কিউবটাকে, ও তখন খুঁজবে যে প্রোগ্রামের অন্য কোন জায়গায় এটার ডেফিনেশন আছে, যেখানে খুঁজে পাবে সেখান থেকে ও ভ্যালুটা নিয়ে এসে এখানে রিটার্ন করবে। এখন যদি আমি রান দিই, দেখো এখন এটা আবার রান হচ্ছে। ঠিক আছে, রান হওয়ার জাস্ট একটাই কারণ, এটা টার্মিনেট না হওয়ার, মানে এরর না দেখানোর, সেটা হচ্ছে আমরা উপরে এটাকে ডিক্লেয়ার করে আসছি। তাহলে এটাকেও কিন্তু আমি ডিক্লারেশন বলছি। সেম তোমার এ যেমন এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না, ভ্যারিয়েবলের ডিক্লারেশনের পরেও তো একটা সেমিকোলন আসে। সেম ভ্যারিয়েবলের ডিক্লারেশন এবং ফাংশনের ডিক্লারেশন একই একই জিনিস। জাস্ট ভ্যারিয়েবলকে আগে কেন ডিক্লেয়ার করি, এখানে এন নিয়ে কাজ করলে কি হতো, এন কে চিনতো না। সিমিলারলি এখানে কিউব আসলে কিউবকে চিনতো না যদি আগে ডিক্লেয়ার না করা থাকতো। ভ্যারিয়েবলকে যেভাবে ডিক্লেয়ার করি, ফাংশনকে সেম ওইভাবে ডিক্লেয়ার করা হয়, যদি ডেফিনেশনটা না থাকে সেই ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড আরেকটা টাইপ। পাওয়ার পয়েন্টের কি হলো, সরি। এক মিনিট। সরি, আমি একটু 1 মিনিট আসতেছি আবার।
আরেকটা হচ্ছে এখন যেটা দেখালাম তোমাদেরকে কোড ব্লকসে, সেটা হচ্ছে একটা প্রোটোটাইপ আমি লিখে দিলাম শুরুতে, যে একটা জাস্ট ফাংশনের হেডটা লিখে দেওয়া ফলোড বাই সেমিকোলন, মানে ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে ওইভাবে আমি লিখে দিলাম প্রোটোটাইপটা, তারপরে মেইন ফাংশন বা আদার্স যে আমার কোড আছে সবগুলো লিখলাম, লাস্টে কোনো এক জায়গায় হয়তো যে হেডটা লিখছিলাম ওইটার ডেফিনেশনটা অন্য কোনো এক জায়গায় দিয়ে দিলাম। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যে ফাইলে আমি প্রোগ্রামটা লিখছি ওই ফাইলে আমি কোনো কিছু করব না, অন্য কোনো একটা ফাইলে আমি এই ফাংশনটা লিখে আসব, দিয়ে আমরা যেই ফাইলে কাজ করব সেই ফাইলে এই যে হ্যাশ ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে আমরা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ দিয়ে আমরা ওই ফাংশনটাকে কল করে নিয়ে আসতে পারি, ওই ফাংশনটার প্রোটোটাইপটা নিয়ে আসতে পারি, পরে হচ্ছে ফাংশনটাকে কল করতে পারি। এই 3 নাম্বারটা হচ্ছে অনেকটা আমরা কিন্তু অলরেডি এই কাজটা করছি, আমরা যে ইনক্লুড আইওস্ট্রিম দিচ্ছি, এটা কিন্তু এই আইওস্ট্রিম দেওয়া মানে কি, একটা স্ট্যান্ডার্ড হেডার ফাইল আছে, ওইখানে কিন্তু এরকম অনেক ফাংশন টাংশন হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো এটা হচ্ছে প্রি ডিফাইন্ড সি প্লাস প্লাস এর লাইব্রেরি ফাংশন। সো লাইব্রেরি তে যে হেডার ফাইলগুলো আছে ওটার ভিতরে অনেক কোড টোড লেখা আছে, ওইগুলো কিন্তু আমরা ইউজ করছি সচরাচর। বাট এটা চাইলে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনগুলোকেও কিন্তু অন্য ফাইলে রেখে ওইটাকে এই যে হ্যাশ ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে আমরা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করে নিতে পারি। সো এই 3 ভাবে কাজটা করা যায়, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই যে অন্য ফাইলে রাখা বলো বা তোমার ফাইলে বারবার ইউজ করা বলো, এটার প্রত্যেকটারই কিন্তু উদ্দেশ্য এই ফাংশন লেখার হচ্ছে, একটা তো হচ্ছে বারবার কল করা, আর একটা হচ্ছে এই সেম ফাংশন নিয়ে কিন্তু অনেক প্রোগ্রামার একই ফাংশন ইউজ করতে পারে। সো এই বিশেষ করে 3 নাম্বারটার আমি অন্য একটা ফাইলে রেখে কেন আমি ইউজ করছি এই জিনিসটা, কারণ এই সেম জিনিস কিন্তু মাল্টিপল ইউজার ইউজ করতে পারে, এই কারণে আমরা একটা ফাইলে থাকলো ওইটাকে জাস্ট যে যার মতো কল করে নিলে কিন্তু আমার সেম ফাংশনটাকে সব সব প্রোগ্রামাররা ইউজ করতে পারছে। ঠিক আছে, অনেকটা এটা তখন এই যে লাইব্রেরি ফাংশনের মতো অ্যাক্ট করবে আর কি। আচ্ছা, এখন যে ডিক্লারেশন এবং ডেফিনেশনের কথাগুলো যেগুলো বলছিলাম, তাহলে আমরা এইটা বুঝলাম যে ডিক্লারেশন অবশ্যই আগে করতে হবে, ডেফিনেশন থাকুক বা না থাকুক। ডেফিনেশন আগে করা যেতেও পারে, নাও করা যেতে পারে, পরেও ডিফাইন করা যেতে পারে। ডিক্লারেশন এবং ডেফিনেশন কিন্তু এক কথা না, ঠিক আছে? তাহলে ডেফিনেশন ইজ অলসো এ ডিক্লারেশন, বাট ডিক্লারেশন কিন্তু ডেফিনেশন হতেও পারে, বাট শুধু আলাদাভাবে ডিক্লারেশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে যে কথাগুলো বললাম ওগুলাই লেখা আছে, জাস্ট ওই সেম জিনিসগুলো এক্সপ্লেন করা আছে যেগুলো বললাম। হ্যাঁ, তাহলে ফাংশনের ডিক্লারেশনে কি দরকার, আমার জাস্ট হেডটা দরকার, অর্থাৎ ফাংশনের নামটা দরকার, নাম এবং রিটার্ন টাইপটা দরকার, নাম রিটার্ন টাইপ এবং হচ্ছে আমার প্যারামিটার লিস্ট, আর অন্য কিছু না জানলেও চলবে। ঠিক আছে, সো ওই জিনিসগুলো আমরা শুরুতে যে ডিক্লারেশন করছিলাম ওই জায়গাতেই করতেছিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। আমার এই ফাংশনটাই আমার কাজ হচ্ছে আমি সার্কেলের এরিয়া এবং রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে চাই। ঠিক আছে, আমি এই জিনিসটাকে একটু আচ্ছা এখানে দেখো আমার এখানে দুইটা ফাংশন লেখা আছে, আর মেইন ফাংশনের ভিতর কিছু কাজ করা আছে। মেইন ফাংশনটা আগে দেখে আসি। এখানে কি ঘটনা ঘটাইছে দেখো, আমি এখানে কিন্তু ডিক্লারেশন এবং ডেফিনেশন বোথ আমি আগেই দিয়ে নিছি, তাই না? শুরুতেই ডিফাইন করা আছে, আর পরে মেইন ফাংশনের ভিতরে যে কল করা, অর্থাৎ কল করার আগেই ডেফিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম যেই টাইপটা সেই কাজটা করা হয়েছে এখানে। তাহলে মেইন ফাংশনের ভিতর কি করা হয়েছে, আমি এই প্রোগ্রামটায় যেটা করতে চাই সেটা হচ্ছে আমি আইদার ইউজারের কাছে লেংথ এবং উইডথ ইনপুট নিয়ে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে চাই, অথবা ইউজারের কাছে ডায়ামিটার রেডিয়াস ইনপুট নিয়ে আমি
সার্কেলের এরিয়া বের করতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা, তো এখন ইউজার আমি আইদার সার্কেল ফাংশনে যাব অথবা রেক্টেঙ্গেল ফাংশনে যাব, এটা ইউজারের কাছে আমি ইনপুট নিতে চাচ্ছি। তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অপশন, তারপরে সি আউটে কি বলছে, প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া, 1 দিলে সার্কেল আসবে, 2 দিলে রেক্টেঙ্গেল আসবে, এটা জাস্ট ইউজারকে বোঝানোর জন্য। তাহলে ইউজারকে তুমি জিজ্ঞেস করছো হোয়াট অপশন, ইউজার তারপরে এখানে যে ইনপুট দিবে অপশনের। তাহলে এখানে ইউজার বুঝতে পারবে এটা দেখলে যে 1 যদি আমি দিই তাহলে সার্কেল ফাংশনে যাবে, 2 যদি দিই তাহলে রেক্টেঙ্গেল ফাংশনে যাবে। তাহলে এখানে এখন ইফ ইউজ করা হয়েছে, ইফ যদি অপশন যদি 1 ইনপুট দেয় তাহলে সার্কেল ফাংশনে যাবে, যদি অপশন 2 ইনপুট দেয়, অপশনের যদি ভ্যালুটা 2 থাকে তাহলে রেক্টেঙ্গেল ফাংশন কল করবে। তাহলে এখন যাই সার্কেল ফাংশনে কি লেখা আছে, এটা খুবই ইজি, এখানে কোনো প্যারামিটার কিছু দেওয়া নাই। এটা চাইলে কিন্তু আমরা প্যারামিটার দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি করা হয়েছে, সার্কেল ফাংশনে যদি যাই, রিটার্ন টাইপ দেওয়া হয়েছে ইন্ট, বাট রিটার্ন টাইপ এখানে ইম্পর্টেন্ট না, কারণ এখানে কোনো কিছু রিটার্ন করেই নাই, কোনো ভ্যালু কিন্তু রিটার্ন করে না, দেখো কোনো রিটার্ন দেওয়া নাই। তাহলে ইন্টিজার সার্কেল এখানে দেখো কি করছে, ফাংশনের ভিতর আমার একটা ভ্যারিয়েবল ভিতরে ডিক্লেয়ার করছে, এটা কিন্তু কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট কিছু না, ভিতরে যে একটা রেডিয়াস একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, যেটার টাইপ হচ্ছে ডবল। ডবল তো দরকার, কারণ আমার এখানে ফ্র্যাকশন, রেডিয়াসটা ফ্র্যাকশন হতেই পারে, তাই না। এরপরে আউটপুটে যে বলছে রেডিয়াস ইকুয়ালস টু হোয়াট, ইউজারের কাছে রেডিয়াস ইনপুট নিচ্ছে, খুব বেসিক একটা কোড, এখানে খুব ইজি। তারপরে আউটপুটে এরিয়া ইকুয়ালস টু এটা প্রিন্ট করবে। তারপরে এখানে একটা এক্সপ্রেশন আছে দেখো, 3.14159 মানে হচ্ছে পায়ের ভ্যালুটা এখানে লেখা আছে, তারপরে রেডিয়াস টাইম রেডিয়াস মানে পাই আর স্কয়ার আর কি, এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করে এটার ভ্যালুটা আউটপুটের ভিতরে দেখাবে আর কি। তাহলে যেটা এরিয়া আসে সেটা দেখাবে এখানে, তারপরে নতুন লাইনে চলে গেল। আচ্ছা, তারপর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখন এখানে যদি 1 না দিয়ে ইউজার যদি 2 দিত তাহলে আমার রেক্টেঙ্গেল ফাংশনে যেত, রেক্টেঙ্গেল ফাংশনে যে এখানে আবার লেংথ এবং উইডথ দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, আউটপুটে বলছে লেংথ ইকুয়ালস টু হোয়াট, ইউজারের কাছে লেংথ ইনপুট নেবে, তারপরে আবার আউটপুটে বলছে উইডথ ইকুয়ালস টু হোয়াট, ইউজারের কাছে উইডথ ইনপুট নেবে, আউটপুট এরিয়া ইকুয়ালস টু, আবার এক্সপ্রেশন দেখো রেক্টেঙ্গেল এরিয়া কি লেংথ টাইমস উইডথ, তাহলে এরিয়াটা এখানে আবার আউটপুট দিবে। তাহলে এখানে একটু রান করে দেখি, তাহলে দেখো বলছে প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া, 1 হলে সার্কেল, 2 হলে রেক্টেঙ্গেল, হোয়াট অপশন। তাহলে ধরো দিলাম 1, আমি রেডিয়াস সার্কেলটা দেখতে চাই, তাহলে রেডিয়াস আমার কাছে জানতে চাচ্ছে, রেডিয়াস দিলাম 3, তাহলে এরিয়া আসলো 28.2743, ঠিক আছে। আবার রান দিয়ে একটু রেক্টেঙ্গেলটা কি করে দেখি, লেংথ ধরো দিলাম 6, ওয়েট দিলাম 4, তাহলে আউটপুট আসার কথা 24, এরিয়া ইকুয়ালস 24, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত। এটা কিন্তু এখানে তেমন কোনো কাজ করিনি, খুব বেসিক কাজকর্ম। এটা চাইলে আমি আলাদা ফাংশন না লিখে ভিতরেও লিখতে পারতাম এই ইফ এলস এর মধ্যে। এখানে দেখো এখন একটু চেঞ্জ করে এই জিনিসটাকে, প্রথম কথা হচ্ছে এইখানে যদি আমি ডবল না দিয়ে ইন্টিজার দিতাম তাহলে আমার রেডিয়াসটা আমি ফ্র্যাকশন দিলে ঝামেলা হতো, তাই না। তো ওইটা একটা আছে, ওই যে ওইটাতে আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে, ওইটাতে না যাই, আমি এখানে যেটা করি সেটা হচ্ছে এখানে এই কথাটা এখানে না দিয়ে আমি এই জায়গায় দিয়ে দিই। ঠিক আছে, অর্থাৎ আমার যদি অপশন 1 হয় তাহলে আউটপুটে ভিতরে যে আমার হচ্ছে এই সার্কেল ফাংশনটা কল হবে। সার্কেল ফাংশনটা কল হলে কি হবে, এখন আবার এইখানে যাবে, আমার রিটার্নে যে আর এটাকে রিটার্ন করে, এটার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। কি কাহিনী করছি তাহলে এখন দেখো, আমি হচ্ছে ভিতরে অপারেশনটা আর করছি না, সেম রেডিয়াস ইউজারের কাছে ইনপুট নিব, ইউজারের কাছে ইনপুট নিয়ে আমার হচ্ছে এখানে রিটার্ন টাইপে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটাকে আমার সার্কেল ফাংশন যখন কল করা হচ্ছে এই ভ্যালুটা ইভ্যালুয়েট করে এখানে রিটার্ন করবে এবং এখানে প্রিন্ট করবে, ঠিক আছে। সিমিলারলি আমি এইটাকেও নিয়ে যাই,
ওইটাকে চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে জাস্ট কিছুই করে নিয়ে আমি হচ্ছে এইখানে আউটপুটটা না দেখে এখন হচ্ছে ভ্যালু একটা রিটার্ন করে নিয়ে যেতে যাচ্ছি, এবং এই যেখানে ফাংশন কল করা হচ্ছে সেইখানে আমি আউটপুটটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমি একটা ঝামেলা করছি। প্রোগ্রাম রান হবে, সবকিছু হবে, আউটপুটও দেখাবে ঠিকঠাক মতোই, কিন্তু একটা ভুল আসবে। একটা ভুল আসবে বলতে একটা ঝামেলা হবে এখানে। ঝামেলাটা কি এখানে দেখে বলো আমাকে। স্যার এই ভুলটা কি আমাদের তাহলে? এই রিটার্ন ভ্যালুটা স্যার ফ্র্যাকশনাল আর কি, মানে ডেসিমাল, কিন্তু আমরা ডিক্লেয়ার করছি সার্কেলের ফাংশনটা হলো ইন্টিজার হিসেবে। হ্যাঁ, তাহলে কি সমস্যাটা কোন জায়গায় হবে? সমস্যাটা হবে স্যার আমাদের দশমিকের পরে এখানে ভ্যালুগুলো আসবে না। আরে ডেসিমাল integer ভ্যালু, ডেসিমাল ভ্যালুগুলো আসবে না, তাই না? অর্থাৎ হচ্ছে আমি যদি এখানে ইনপুট দিই যদি 3, তাহলে এখানে 28.2743 না কত জানি আসছিল, ওইটা আর আসবে না, এখন 28 আসবে, তাই না? রান স্যার। দিয়ে দেখি, তাহলে সার্কেলে যাই, যদি 3 দিই, এখানে দেখো এরিয়া আসছে 28। তাহলে এখানে একটা ঝামেলা কিন্তু করে ফেলছি। তাহলে রিটার্নে কি ধরনের এক্সপ্রেশন আছে সেটার উপর বেস করে কিন্তু এই জায়গায় আমার ডেটা টাইপটাকে কিন্তু ঠিক করে দিতে হবে। এখানে অবশ্যই ডবল থাকতে হবে। ঠিক আছে, সিমিলারলি এখানে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও ডবল থাকা উচিত, কারণ এখানেও তো লেংথ উইডথ তো ফ্র্যাকশনে আসতে পারে, তাই না? এবার দিই, এবার দেখো আমি 3, এবার কিন্তু ঠিক আসছে। ওকে, তাহলে কাজটা একই হবে। রেক্ট্যাঙ্গেলটা যদি দেখি সেম, কত সেটা গুণ করলে এরকম কিছু আসার কথা। ঠিক আছে, তাহলে আমার একই কাজই করছি, জাস্ট এইখানে হচ্ছে ফাংশন থেকে একটা ভ্যালু রিটার্ন করে নিয়ে আসছি। আগের বার কোনো ভ্যালু রিটার্ন করে আনছিলাম না, এবার ভ্যালু একটা রিটার্ন করে নিয়ে আসছি। ঠিক আছে, এখন এটাকে, এই ফাংশনটাকে আরো ছোট করা যায় না দেখো তো কোনোভাবে? ফাংশনটাকে কি আরো ছোট করা যায়? ফাংশনটাকে আরেকভাবে একটু আমি দেখো চিন্তা করতে পারো নাকি? আমি যদি এইটাকে, এই ভিতরের কাজগুলোকে আমি যদি ইফ এলসে নিয়ে যাই, ফাংশনের ভিতর আবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার, লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার চাইলে করতে, মানে এটা দুইটা প্রসেস দেখাচ্ছে আর কি। অনেক সময় ফাংশনের ভিতর লোকাল ভ্যারিয়েবল কল করার প্রয়োজন হতে পারে, অনেক সময় তুমি চাইতে পারো যে ফাংশনের ভিতর আমি কোনো লোকাল ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে চাই না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এখানে প্যারামিটার দিয়ে দিতে চাই। লেংথ উইডথ না দিয়ে xy দিয়ে দিলাম। এই কোডটাকে আমি আচ্ছা, এখানে আমি আরো কিছু জিনিস দিয়ে দিই, লেংথ, ঠিক আছে। তাহলে এখন দেখো কি করছি আমি এখানে, অপশন যখন 2 সিলেক্ট হবে, অর্থাৎ রেক্টেঙ্গেল যখন সিলেক্ট করবে, এইখানে আমি লেংথ কত এটা জানতে চাচ্ছি ইউজারের কাছে, উইডথ কত জানতে চাচ্ছি, এবং এইখানে আমি তাহলে আমার আর্গুমেন্টটা দিয়ে দিই, লেংথ কমা উইডথ যদি দিয়ে দিই, তাহলে কি করবে এখন বলো? এখানে লেংথ এবং উইডথের দুইটা ভ্যালু নিয়ে রেক্টেঙ্গেল ফাংশনে যাবে। এখানে আমি প্যারামিটারে দিয়ে দিছি আর কি। আচ্ছা, এটা একটু অন্যভাবে লিখি, ডবল দেওয়া উচিত তাই না? আমার তো লেংথ উইথ হোল নাম্বার নাও আসতে পারে। তাহলে দেখো এইখানে, সরি, এখানে এখন যেটা করছি সেটা হচ্ছে এখানে লেংথ উইথ না, এখানে আমি xy লিখি। তাহলে কি হবে এবার? এবার হচ্ছে ফাংশনটাকে কল হচ্ছে এখানে, এখন আমার কোনো একটা ভ্যালু আর্গুমেন্ট নিয়ে আমি কল করছি। আর্গুমেন্ট নিয়ে কল করলে এখানে প্যারামিটার দেওয়া আছে, এর ভিতরে যাবে,
যেই দুইটা ভ্যালু নিয়ে গেছি দুটাকে গুণ করলে আমার এরিয়া পাবো, যেহেতু রেক্ট্যাঙ্গেল লেংথ এবং উইডথ গুণ করলে এরিয়া পাচ্ছি। এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে, রিটার্ন করার পরে এই জায়গায় আউটপুটে দেখাবে। ঠিক আছে, কাজ কিন্তু একই হবে, কোনো কিন্তু চেঞ্জ নাই। বাট আগের বার আমি কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার কিছু ছিল না, এবার কিন্তু আমার আর্গুমেন্ট নিয়ে যাচ্ছি প্যারামিটার লিস্টের ভিতরে, ওখান থেকে কিন্তু ফাংশনটা এভ্যালুয়েট করে আসছি। ঠিক আছে, সো আগের মতো ঘটনা আগের মতোই ঘটছে, বাট এখানে মেথডটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, সিমিলারলি আমি সার্কেলারটার ক্ষেত্রে একই ঘটনা ঘটাতে পারি না? সার্কেলের ক্ষেত্রেও এখানে যদি আমি এই ডাবল রেডিয়াসটা এর ভিতরে দিয়ে দিই, এটাকে আমি এখানে লিখে দিই, ঠিক আছে। তাহলে আমার অপশন 1 হলে এখন কি হবে, রেডিয়াস ইনপুট যাবে, তারপরে এইখানে আমি রেডিয়াস নিয়ে যাব, আর্গুমেন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সিমিলারলি রেডিয়াস নিয়ে যে আর্গুমেন্ট যেটা ওইটা নিয়ে এখানে যাবে প্যারামিটার ভিতরে, তারপরে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করে নিয়ে আসবে, ওখানে চলে আসবে আর কি। করছে কিনা, তাহলে আমার আউটপুটে কিন্তু কোনো ভ্যারিয়েশন আসেনি। দেখো কোডগুলা কিন্তু আমি অনেক ভাবে লিখছি, কয়েক ভাবে লিখছি, একই কাজ করছি, কিন্তু মানে আমি একবার মেইন ফাংশনের ভিতরে কোড লিখছি, একবার ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতর লিখছি, একবার রিটার্ন টাইপ ছিল না, একবার রিটার্ন টাইপ ছিল, একবার প্যারামিটার ছিল না, একবার প্যারামিটার ছিল। সো তুমি কোড কিভাবে লিখছো এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে। কোড একই কোড অনেক ভাবে লেখা যায়, এক এক প্রোগ্রামার কিন্তু এক এক ভাবে লিখবে। বাট যতক্ষণ পর্যন্ত তোমার যে প্রবলেম, যেটা অ্যালগরিদম তোমার যেভাবেই থাকুক না কেন, তুমি যেই প্রসেসেই আগাও না কেন, তোমার প্রবলেমটা ঠিকমতো অ্যাড্রেস করতে পারলে কোনো সমস্যা নাই, তুমি প্রোগ্রাম যেভাবে লিখো। তোমার উদ্দেশ্য থাকবে সবসময় প্রোগ্রামটাকে যত ছোট করা যায়, যত এফিশিয়েন্ট করা যায়। ঠিক আছে, এবং তোমার প্রোগ্রামটা অবশ্যই যেন বোঝা যায়, অর্থাৎ তোমার প্রোগ্রাম যদি অন্য কোনো প্রোগ্রামার ইউজ করে, তোমার কোডটা দেখে যেন বুঝতে পারে তুমি কি করতে চাইছো। সো এইটুকু এনশিওর করলে তুমি কোড, তুমি যেই অ্যাপ্রোচে আগাও না কেন, যেভাবেই তুমি লেখো না কেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। বোঝা গেছে এখানে কি হলো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এই সেম ফাংশনটাকেই, সেম কোডটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করছি আগে, হ্যাঁ, আগে ডিক্লেয়ার করে পরে ডিফাইন করা হয়েছে। এইটা আমি আর ওখানে লিখলাম না, ওই কিউ ফাংশনের সময় যেভাবে করা হয়েছিল একই কাজ, আমি এখানে জাস্ট একটু এক্সপ্লেন করি। এখানে তো উপরের কথাগুলো সেম, জাস্ট উপরে কি করছে, ইন্টিজার সার্কেল প্যারেনথেসিস দিয়ে একটা সেমিকোলন ইউজ করা হয়েছে, ইন্টিজার রেক্ট্যাঙ্গেল প্যারেনথেসিস, তারপর আরেকটা সেমিকোলন ইউজ করা হয়েছে। অর্থাৎ আমার দুইটা ফাংশনেরই আমি প্রোটোটাইপ উপরে ডিক্লেয়ার করে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ডেফিনেশন নাই। এরপরে মেইন ফাংশনের ভিতরে যে ওই আগে যা কোড লেখা ছিল ওই সেম কোড, সার্কেলকে কল করছে, রেক্ট্যাঙ্গেলকে কল করছে, আর কিছুই না। এখানে হচ্ছে ডেফিনেশনটা পরে আছে, ওই একই কাজ। হ্যাঁ, এটা আর আমি গেলাম না, তোমরা দেখে নাও, স্লাইডের ভিতরেও তো আছে। সো এইখানে আর জাস্ট কোড সেম, নতুন কোনো কোড নাই এখানে। আরেকভাবে করা যায় এখানে, সেটা হচ্ছে প্যারামিটার দিয়ে, যেটা এখনই তোমাদেরকে দেখালাম। সেটা হচ্ছে ফাংশনের, এটাও প্রোটোটাইপ ডিক্লেয়ার করে তারপরে ডেফিনেশনটা পরে আছে। আমি তোমাদেরকে প্যারামিটার দিয়ে যেটা দেখাইছিলাম ওটা ডেফিনেশনও আমি শুরুতে দিয়ে দিয়েছিলাম। ডেফিনেশন চাইলে শুরুতে না দিয়ে এরকম প্রোটোটাইপ ডিক্লেয়ার করা যেতে পারে। বাট প্রোটোটাইপের ভিতরেও হেডের ভিতরে কিন্তু আমার ডেটা টাইপটা, রিটার্ন টাইপ, প্যারামিটারের যে ডেটা টাইপ, সবকিছু কিন্তু ডেফিনেশনে যা ছিল হুবহু সেম হতে হবে। ঠিক আছে, এখানে একটু খেয়াল রাখো, এখানে যেন ডেটা টাইপটা আলাদা না হয়, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে ওই একই কাজ আমার মেইন ফাংশনের ভিতরে সবকিছু আছে। পরে যে আমি এই যে ডবল সার্কেল রিটার্ন হচ্ছে জাস্ট ভ্যালুটা, যে কোডটা এখনই আমি লিখে দেখালাম তোমাদেরকে কোড ব্লকসে, ওই জিনিসটা এখানে আছে, জাস্ট ডিফারেন্স হচ্ছে ডেফিনেশনটা পরে দেওয়া আছে। ঠিক আছে, এখন আসো আমাদের পরের টপিকে। আমাদের ফাংশনের দুই ভাবে আমরা ফাংশনের প্যারামিটারটাকে সেট করতে পারি। এতক্ষণ পর্যন্ত যা করছিলাম পাস বাই ভ্যালু করছিলাম, অর্থাৎ আমাদের এই যে রিটার্ন টাইপ ছিল একটা, রিটার্ন টাইপে আমরা যখন রিটার্ন এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করছি, রিটার্ন কিন্তু ফাংশন একটা ভ্যালু রিটার্ন করছে। আমরা কিন্তু কোনো
ভ্যারিয়েবলের কোনো চেঞ্জ করছি না বা কোনো মেমোরি কিন্তু কোনো মানে আলাদা আলাদা মেমোরি কিন্তু ইউজ করছিলাম, অর্থাৎ একটা ভ্যালু নিয়ে যাচ্ছিলাম ফাংশনের, ওই ভ্যালুটাকে আমি হচ্ছে যেখানে ফাংশন কল করা হয়েছিল ওইখানে ভ্যালুটা ইভ্যালুয়েট করে টরে নিয়ে যে আমি ওখানে ভ্যালুটা দিচ্ছিলাম। এইখানে কিন্তু আমার ওই ফাংশনের ভিতরে ফাংশন মেইন ফাংশনের ভিতরে আমি যেখানে ছিল, অর্থাৎ দেখো আমি যে এখানে যদি দেখি ডবল এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই কিন্তু এখানকার লোকাল ভ্যারিয়েবল। ওকে, অর্থাৎ এর স্কোপ হচ্ছে এই স্টেটমেন্ট ব্লক পর্যন্তই সীমাবদ্ধ। এক্স এবং ওয়াই কিন্তু আমার এই মেইন ফাংশনের ভিতর কোনো জায়গায় ছিল না। মেইন ফাংশনের ভিতর আমি কি লিখছি, লেংথ এবং উইডথ লিখছি। তাহলে লেংথ উইডথ এই ভ্যালু নিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে এক্স এবং ওয়াই এর কোনো যে মানে এখানে কোনো কিছু যদি, এখানে তো কোনো কিছু চেঞ্জ হয়নি, এক্স এবং ওয়াই এর ভ্যালু লেংথ এবং উইডথ এর সমানই ছিল, বাট এখানে যদি আমি কোনো অ্যারিথমেটিক অপারেশন করে এক্স এবং ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে দিতাম তারপরেও কিন্তু লেংথ এবং উইডথ এর ভ্যালু কোনো চেঞ্জ হতো না। আমার এখানে জাস্ট এখানে যাই অপারেশন করি না কেন এক্স এবং ওয়াই এর যে মাল্টিপল করে যে ভ্যালুটা আমার এভালুয়েট করে যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুটা এখানে জাস্ট শো করবে, এই জায়গায় শো করবে, তাই না? বাট লেংথ এবং উইডথের যে ইনপুট আমি দিয়েছিলাম সেটাই থাকবে। এটা হচ্ছে পাস বাই ভ্যালু। আমি এই প্যারামিটার থেকে যে রিটার্ন আসছে সেই রিটার্নটাকে আমি ভ্যালুটা খালি পার করছিলাম। বাট যদি পাস বাই রেফারেন্স করতাম, রেফারেন্স করলে এই লেংথ এবং উইডথ অর্থাৎ এখানে যে আর্গুমেন্ট যেটা থাকবে এই প্যারামিটার এবং আর্গুমেন্ট সেম মেমোরি স্পেস অকুপাই করে ফেলবে ওই টাইম বিং এর জন্য, যতক্ষণ ফাংশনটা রান হচ্ছে ততক্ষণের জন্য। তখন কি হবে, এক্স এবং ওয়াই এর যদি ভ্যালুটা আমি চেঞ্জ করে ফেলি ফাংশনের ভিতর, এই লেন্থ এবং উইডথ এর ভ্যালুটাও তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি আগে 2 এবং 4 থেকে থাকে, ধরো ওটাকে আমি চেঞ্জ করে 4 2 করে ফেললাম, লেংথ এবং উইডথ এর ভ্যালু সিমিলারলি তখন 4 এবং 2 হয়ে যাবে। আমি একটা কোড দেখাই তাহলে জিনিসটা ইজিয়ার হবে। এখানে কতগুলো লেখা আছে একটু দেখো, আমি কোডটা একটু এখানে দেখো একটা আমি ফাংশন লিখছি সোয়াপ। আচ্ছা, এখানে দেখো একটা ফাংশন লেখা আছে সোয়াপ। সোয়াপ ফাংশনটা কি করছে, এখানে কিন্তু পাস বাই ভ্যালু করতে যাচ্ছে। সোয়াপ ফাংশনটা হচ্ছে দুইটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিয়ে ভ্যালুটাকে ইন্টারচেঞ্জ করতে চাই আমি, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর মধ্যে স্টোর করতে চাই, ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে স্টোর করতে চাই। এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে দেখো আমি উপরে ডিক্লেয়ার করে রাখছি এটাকে দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে n1 ইন্টিজার আর একটা হচ্ছে n2। এখন মেইন ফাংশনের ভিতর x এবং y দুইটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ইউজারের কাছে x এবং y এর ইনপুট নিচ্ছি, x এবং y এর ভ্যালু কত। এখানে আউটপুটে দেখো বলছে হচ্ছে মেইন আফটার ইনপুট, অর্থাৎ ইনপুট দেওয়ার পরে x এবং y এর ভ্যালুটা এখানে দেখাবে আমাকে শুরুতে, ঠিক আছে? এরপরে আমি সোয়াপ ফাংশনটা কল করছি, ঠিক আছে? তো প্রোটোটাইপ এখানে ছিল, আমি দেখি ডেফিনেশনে কি বলছে। সোয়াপ ফাংশনে যে এখানে আবার এক্স ওয়াই লিখছে, এখানে আলাদা আলাদা জিনিস আছে, বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার ডেটা টাইপটা সেম থাকা। ডেটা টাইপ সেম থাকলে এখানে তোমার প্যারামিটারের ভ্যারিয়েবল মানে লোকাল ভ্যারিয়েবলের নাম তুমি চেঞ্জ করো, কোনো সমস্যা নাই। এখানে চাইলে n1 n2 দিতে পারতাম, ঠিক আছে? সো এক্স ওয়াই দিলেও কোনো সমস্যা নাই, ভিতরে এখানে আরো অন্য কিছু দিলেও কোনো সমস্যা নেই, এই দুটো এ বি দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে সোয়াপ ফাংশনের ভিতর কি করছে, আমার দেখো আরেকটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। কেন ডিক্লেয়ার করছি, কারণ আমি যেহেতু ইন্টারচেঞ্জ করতে চাই, আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু ইন্টারচেঞ্জ করতে চাই, তাই না? তাহলে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর যদি ইউজ করি, এক্স ইকুয়াল টু ওয়াই যদি করি, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা আমি এক্স এর ভিতর স্টোর করছি, কিন্তু এক্স এর ভ্যালুটা আর কোনো কিছুর ভিতরে নাই, তখন আমার এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এক্স যদি করি তারপরে পরের লাইনে, তাহলে কিন্তু আমার লাভ হচ্ছে না, কারণ ওয়াই এর ভিতরে অলরেডি এক্স এর ভ্যালু স্টোর হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি এখানে একটু লিখে দেখাই, y ইকুয়ালস টু x যদি করি, এই দুটা লাইন না লিখে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ x ইকুয়ালস টু y করার সাথে সাথে x এবং y এর ভ্যালু কিন্তু সেম হয়ে যাচ্ছে।
এই এক্স এর ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা কিন্তু আমাকে অন্য কোনো এক জায়গায় স্টোর করে রেখে তারপরে সেটাকে ওয়াই এর ভিতর স্টোর করতে হবে, কারণ এই লাইন এক্সিকিউট করার সাথে সাথে এক্স এর ভ্যালু আর আমার কোনো মেমোরিতেই নাই, এই কারণে এই কাজটা করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমার নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার মধ্যে আমি এক্স এর ভ্যালুটা স্টোর করে রাখবো আগে। তাহলে এই যে জেড এর ভিতরে এক্স এর ভ্যালুটা স্টোর করে রাখছি, এক্স এর ভ্যালুটা ওয়াই এ আমি ট্রান্সফার করে দিচ্ছি, তারপরে এক্স এর ইনিশিয়ালি যে ট্রান্সফার স্টোর করা ভ্যালুটা জেড এর ভিতর যেটা ছিল ওইটাকে আমি আবার ওয়াই এর ভ্যালুতে ওয়াই এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। স্যার ঠিক x আছে? ইকুয়াল টু y যে লিখছি এটা কি y এর ভ্যালু x এ ট্রান্সফার হচ্ছে না অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে যদি হ্যাঁ চিন্তা করি অবশ্যই রাইট টু অবশ্যই, লেফট? হ্যাঁ অবশ্যই 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 ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভিতর ট্রান্সফার হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা এক্স এর শুরুতে জেড এর ভিতর এক্স এর ভ্যালু ট্রান্সফার হচ্ছে, তারপর এক্স এর ভিতর ওয়াই এর ভ্যালু ট্রান্সফার হচ্ছে, তারপর ওয়াই এর ভ্যালু ওয়াই এর ভিতর জেড এর ভ্যালু ট্রান্সফার হচ্ছে, বুঝতে পারছি। এটা। আচ্ছা, তারপরে সোয়াপের ভিতর একটা সি আউট দেওয়া আছে, সোয়াপ আফটার ইন্টারচেঞ্জ, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দেখাবে, যেটা হচ্ছে আমার সোয়াপের ভিতরে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে ধরো আমি সে কথার কথা আমি ইনপুট দিলাম 5 এবং 3, তাহলে এখানে আউটপুট দেখাবে 5 3, তারপর সোয়াপের ভিতর ঢুকবে, এখানে আউটপুট দেখাবে তো কত, তাহলে 5 3 আর দেখাবে না, তাহলে এবার দেখাবে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে 3 5 দেখাবে, তাই তো? 3 5 দেখাবে না? কেউ একজন রেসপন্স করো, বুঝছো কি নাকি আমি একাকে বলে যাচ্ছি? আচ্ছা, বুঝছো কিনা এটার অ্যান্সার দাও তাহলে। এখন বলো সি আউট মেইন আফটার কলিং সোয়াপ, আবার আমি মেইন ফাংশনে ফেরত যাচ্ছি, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত দেখাবে বলো? 3 5 নাকি 5 3? ওইখানে তো মানে যেটা দিছি ওইটা দেখানোর কথা নাকি? মানে ইনিশিয়ালি যেটা দিছি সেটা, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ আমার এইখানে যে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যেহেতু আমি পাস বাই ভ্যালু করছি তাহলে এখানে স্যার জাস্ট। সোয়াপের কাজটা কি আমার কি করতেছি সোয়াপটা মানে দিয়ে আসলে কি ইন্টারচেঞ্জ করার জন্য ইউজ করতেছি? হ্যাঁ, ইন্টারচেঞ্জ করার জন্য ইউজ করছি, বাট ইন্টারচেঞ্জটা আমার এইখানে হয়েছে, অর্থাৎ আমার এই লোকাল ভ্যারিয়েবলে ইন্টারচেঞ্জটা হয়েছে, তাই না? আমি একটু তাহলে রান উপরে যে সোয়াপগুলো দিচ্ছি ওইগুলো স্যার তাহলে কি কাজ করতেছে? এখানে এখানে তারপরে আর হ্যাঁ এখানে এখানে তো এখানে ছাড়া আমি অন্য কোনো জায়গায় কাজ করছি না, ওইটাই দেখাচ্ছি এখানে দেখো। এখানে আমি যে 3 এবং 5 দিছিলাম সেটা আমার এই লোকাল ভ্যারিয়েবলের ভিতর চেঞ্জ হয়েছে, বাট এই মেইন ফাংশনের ভিতর যে ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আমি একটু রান করে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এক্স এর ভ্যালু দিলাম 5, ওয়াই এর ভ্যালু দিলাম 3, তাহলে দেখো মেইন ফাংশনের ভিতর শুরুতে 5 3 দিছিলাম, সোয়াপ ফাংশনের ভিতর 3 5 হয়েছে, বাট মেইন ফাংশনের ভিতর আবার 5 3 থেকে গেছে, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়নি, অর্থাৎ আমার পাস বাই ভ্যালু হয়েছে। তাহলে আমি এখন এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে আমি পাস বাই রেফারেন্স করতে চাই, অর্থাৎ আমি এইখানে যে এই লোকাল ভ্যারিয়েবল না করে এইখানে যে চেঞ্জগুলো হচ্ছে আমি এটা মেইন ফাংশনের ভিতরে এই আর্গুমেন্টগুলোর ভিতরেও, এই যে এখানে যে আর্গুমেন্টগুলো দিছি এই আর্গুমেন্টের ভিতরে আমি একই সাথে চেঞ্জগুলো দেখতে চাই। সো এইটা করার উপায় হচ্ছে আমি এখানে জাস্ট একটা এম্পারসেন্ট সাইন, এই এন্ড সাইনটা ইউজ করব। এটা তুমি এই মাঝখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারো, চাইলে এই যে ইন্টের সাথেও লিখতে পারো, চাইলে ভ্যারিয়েবলের সাথেও লিখতে পারো, এই জায়গায় যে কোনো মাঝখানেও লিখতে পারো, দুই দিকে স্পেস যে কোনোখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু স্পেসটা ইগনোর করবে এখানে, ঠিক আছে? তাহলে এই এম্পারসেন্ট সাইনটা যদি দেওয়া থাকে, এইবার দেখো আমি যদি রান করি দেখো কি হয়, এক্স এর ভ্যালু দিচ্ছিলাম 5, ওয়াই এর ভ্যালু দিচ্ছিলাম 3, এখন দেখো কি হয়েছে, ইনপুটের পরে 5 3 ছিল, সোয়াপ ফাংশনের মধ্যে 3 5 হয়ে গেছে, এবং মেইন ফাংশনে যখন ব্যাক করছি আমি। এই জিনিসটা একটু আরেকবার এন মানে এন সাইনের ব্যাপারটা একটু আরেকবার। আচ্ছা দেখাচ্ছি, এন্ড সাইনের ব্যাপারটা হচ্ছে এই যখন আমি এখানে এন্ড দিচ্ছি এইখানে যে প্যারামিটার গুলো থাকছে এইটা আর তখন লোকাল ভ্যারিয়েবল হিসেবে থাকবে না ভিতরে, এইটা তখন এই আর্গুমেন্টের যে মেমরি, আর্গুমেন্টের মেমরির সেম মেমরি দখল করবে, বুঝছো? মানে আর্গুমেন্ট তো আমি কোন একটা ভ্যারিয়েবল নিয়ে গেছি, তাই না? এই ভ্যারিয়েবলের তো আমি সার্টেন একটা মেমরি ছিল, এই মেমোরিটা যখন পাস বাই রেফারেন্স করছি, অর্থাৎ এন্ড সাইনটা যখন দিচ্ছি, এম্পারসেন্ট সাইনটা যখন দিচ্ছি, এই এম্পারসেন্ট সাইন দেওয়ার কারণে এই প্যারামিটারের ভিতর যে লোকাল ভ্যারিয়েবল গুলো ছিল এটা আর্গুমেন্টের ভ্যারিয়েবলের সেম মেমোরি স্পেস অকুপাই করবে, বুঝছো? অর্থাৎ আমি এইখানে যে কাজগুলা করছি এর আগে কি ছিল, লোকাল ভ্যারিয়েবল ছিল, এটার সাথে কোনো কলিশন করছিল না, বাট এখন এইখানে এই লোকাল ভ্যারিয়েবল গুলা আর লোকাল ভ্যারিয়েবল নাই, এই এক্স এবং ওয়াই এর মেইন ফাংশনের ভিতর যে এক্স এবং ওয়াই ছিল ওইটার সেম মেমোরি স্পেস দখল করছে, এবং ওইখানে আমার
ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে তাহলে যাচ্ছে। এটা ঠিক আছে স্যার। আর উপরে যেটা দিলাম n1, এটা তো আমার তাহলে ওটা ডিক্লারেশন। আচ্ছা বুঝছি, মানে একই টাইপের দিতে ডিক্লারেশন হবে হ্যাঁ, তাহলে। একই জিনিস দিতে হবে, তুমি কোনো জায়গায় আলাদা কিছু করতে পারবা না। এখানে এন্ড না দিয়ে ওখানে এন্ড দিলে ঝামেলা আছে। দেখো আচ্ছা এখন যদি রান দিই, এই দেখো আনডিফাইন্ড রেফারেন্স টু সোয়াপ ইন্ট n, এখানে কিন্তু আমি গ্যাঞ্জাম হয়েছে, বুঝতে তো পারতেছো। আমি এখানে ও যেটা চেনে ডেফিনেশনে ওইটা পাচ্ছে না, ঠিক আছে? এখানে যাই দিই ওখানে তাই দিতে হবে। আরেকটা মজার জিনিস দেখো, আমি এখানে একটা প্যারামিটারকে পাস বাই রেফারেন্স আর একটা প্যারামিটারকে পাস বাই ভ্যালুও করতে পারি, ঠিক আছে? দেখো এখানে একটার আগে আমি এম্পারসেন্ট সাইন দিয়েছি আর একটার আগে এম্পারসেন্ট সাইন দিইনি, অর্থাৎ এক্স কে আমি পাস বাই ভ্যালু করব, ওয়াই কে পাস বাই রেফারেন্স করব, ঠিক আছে? তাহলে এবার দেখো এক্স এর ভ্যালু যদি 3, ওয়াই এর ভ্যালু যদি 5 দিই, তাহলে আউটপুটটা কি আসবে বলো তো? শুরুতে তো 3 5 আসলো, তারপরে 5 3 আসলো, 3 5 সেটা তো কোনো 5 সমস্যা 3 নাই। 3 3 3 3 আসবে, তাই না? দেখো এখানে 3 3 আসছে কেন? কারণ x এর ভ্যালুটা পাস বাই ভ্যালু হয়েছে, অর্থাৎ x টা কোনো চেঞ্জ হয়নি, 3 ছিল 3 থাকছে, বাট y এর ভ্যালুটা পাস বাই রেফারেন্স হয়েছে, y টা চেঞ্জ হয়ে 3 হয়ে গেছে এবং ওই চেঞ্জটা থেকে গেছে এখানে। ওকে, তাহলে পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্সের মধ্যে পার্থক্য বোঝা গেছে? স্যার আচ্ছা, আরেকটা স্যার বলছিলেন না, মানে এবিসি এর মধ্যে একটা কি জানি চেঞ্জ একটা বলছিলেন, যে ওই জায়গায় চেঞ্জ করলে কোনো ঝামেলা নাই। কোনটা বলো এখানে তো? যে ইন্টিজার এক্স ওয়াই এর জায়গায় ও উপরে, আচ্ছা, হ্যাঁ আমি এখানে x y এর জায়গায় a b দিতে পারি। তাহলে নিচে কি চেঞ্জ করতে হবে না? না মানে না না, নিচে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কিছু চেঞ্জ করতে হবে না, এখানে যা ছিল তাই আসবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। তো এই a এবং b যেটা, এই a b টা তো হচ্ছে আমার মেইন ফাংশনের ভিতরের ভেরিয়েবল, এখানে এ বি হচ্ছে আমার আর্গুমেন্ট, আর্গুমেন্ট নিয়ে আমার এক্স ওয়াই যাচ্ছে। আমার নট নেসেসারি যে তোমার পাস বাই রেফারেন্স হওয়ার জন্য ভ্যারিয়েবলের নাম একই হতে হবে এমন কোনো কথা নাই, তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছা তাই দাও, সমস্যা নাই। এই ইন্টেজার এন্ড ওয়াই যখন থাকছে, ওটাই তো বললাম, তুমি এখানে আলাদা ভ্যারিয়েবলের নেম তুমি চেঞ্জ করে দিতে পারো এই প্যারামিটার এবং আর্গুমেন্টের, এখানে কোনো সমস্যা নাই। যাই থাকুক না কেন, এই এক্স এবং ওয়াইটা তো এখানকার লোকাল ভ্যারিয়েবল, বাট এম্পারসেন্ট সাইন দেওয়ার অর্থ হচ্ছে এই লোকাল ভ্যারিয়েবলটাই এই আর্গুমেন্টের যে করেসপন্ডিং যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটার সেম মেমোরি স্পেসটা দখল করবে, নাম যাই থাকুক না কেন, ইম্যাটেরিয়াল এটা, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এখানে যে পাস বাই ভ্যালু, জিনিসগুলো স্যার নতুন তো একটু ডিফিকাল্ট চিন্তা করাটা, সো একটু মানে চিন্তা অনেক টাইম দিতে হবে এটা। হ্যাঁ টাইম তো অবশ্যই দিতে হবে, ক্লাসে ফলো করে, হ্যাঁ ক্লাসে যতখানি সম্ভব ফলো করার চেষ্টা করো। আর এখন তো আরো সুবিধা আছে, রেকর্ডেড লেকচার তো তোমাদের কাছে আছে, কনফিউশন হলে আবার দেখতে পারবা, আর না হলেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারবা, আমরা তো আছি সব সময়, সমস্যা নাই। প্রবলেমে আটকালে নতুন কোন প্রোগ্রাম চিন্তা করতে গেলে মানে সেটা হচ্ছে যে ডিফিকাল্ট হয়ে যায়, যে আসলে এগুলো তো দেখা গেছে যে মানে যেগুলো আপনি ক্লাসে করেন এগুলো ভিডিও দেখলে বা একটু চিন্তা করলে বোঝা যায়, বাট নতুন কোন প্রোগ্রাম দিলে সেটা আসলে কিভাবে করব কিভাবে শুরু করবো সেটা চিন্তা করাটা মানে টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু তোমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই, এই কোর্স করানোর, মানে এই কোর্সে হচ্ছে আমরা যে কোডগুলো দেখাই দিচ্ছি, বা এটা তো যে কোডগুলো দেখাচ্ছি সেগুলো কিভাবে চিন্তা করা হচ্ছে সেটা এক্সপ্লেন করতেছি, বাট অ্যাকচুয়ালি তোমাদের উদ্দেশ্য হচ্ছে, মানে এই কোর্সটা করানোর উদ্দেশ্যই কিন্তু তোমাদের হচ্ছে নতুন প্রবলেম আসলে সেইটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এটা যাতে তোমরা চিন্তা করো, এটাই উদ্দেশ্য। তোমরা যদি চিন্তা করে থাকো, তোমরা পারো বা না পারো সেটা পরের ইস্যু, না পারলে সেটা পরে ডিসকাস করে সেটা সলভ করা সম্ভব, কিন্তু তোমরা যে চিন্তা করছো এটাই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য এই কোর্সের, যে কিভাবে একটা প্রবলেম আসলে সেটা কিভাবে চিন্তা করতে হয়, এই চিন্তা করাটাই ডিফিকাল্ট হতে পারে, বাট এই চিন্তা করতে শিখতে পারাটাই অ্যাকচুয়ালি কিন্তু এই কোর্সের উদ্দেশ্য। ঠিক আছে, সো চিন্তা করতে থাকো, প্রবলেমে আটকায় গেলে তখন দেখা যাবে কিভাবে সলভ করা যায়, বাট নতুন কিছু আসলে ডিফিকাল্ট হবে, সমস্যা নাই। ডিফিকাল্ট, তোমরা নতুন বলে যে ডিফিকাল্ট হচ্ছে এমন কিন্তু না, যারা প্রোগ্রামার তাদের জন্য নতুন যে কোনো নতুন প্রবলেম অ্যাপ্রোচ করাই কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই পাস বাই রেফারেন্সের কোডটাও এখানে লেখা আছে স্লাইডে, ওই দেখালাম এখন যেটা সেটাই। আচ্ছা, আর একটা লাস্ট একটা জিনিস আছে, এটাকে বলছে হচ্ছে ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশন হচ্ছে অনেক সময় ফাংশনটা খুবই ছোট হয়, এক লাইনের ফাংশন হয়, এটা তোমার সিনট্যাক্স বা কোনো কিছুতেই কোনো ডিফারেন্ট কিছু না। ফাংশনটা যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে
আমরা ফাংশন যখন কল করছি তখন কি হচ্ছে, আহ, এক কল করা হচ্ছে ওই ফাংশনের ডেফিনেশনকে খোঁজা লাগছে কম্পাইলারকে, যেখানে খুঁজে পাচ্ছে ওখানে যে আবার ডেফিনেশনের ভিতর সবকিছু এভালুয়েট করতে হচ্ছে, তারপরে ওই এভালুয়েট করার পরে রিটার্ন করে ভ্যালু নিয়ে আসা লাগছে যেখানে কল করা হচ্ছে সেখানে। এখানে অনেকবার অনেকগুলো লাইন স্কিপ করে এদিক ওদিক যাওয়া আসা করা লাগছে কম্পাইলারকে, তাই না? তো এই যাওয়া আসা করতে যদিও টাইমটা খুবই স্মল আমাদের যে কোডগুলোতে, কিন্তু যদি প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায় তখন এই যে ওভারহেড যে টাইমটা লাগে এই টাইমটা আস্তে আস্তে একটু বাড়তে থাকে। কিন্তু যদি ফাংশনটা খুবই ছোট হয়, এক লাইনের ফাংশন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ফাংশনের নামের আগে একটা ইনলাইন কথা লিখে দিতে পারি। এই ইনলাইন ফাংশন ইউজ করলে তখন হচ্ছে এই যে যাওয়া আসার অনেক যে সময়টা, এই সময়টা বেঁচে যায়। তখন হচ্ছে ইনলাইন ফাংশন থাকার অর্থ হলো এই সি প্লাস প্লাস কম্পাইলার তখন এই ইনলাইন ফাংশনটাকে ওর কনভিনিয়েন্ট জায়গায় রেখে দেবে আর কি, যাতে বারবার এই জাম্প গুলা না করা লাগে। ঠিক আছে, এই টাইমটা তখন সেভ হয় আর কি। সো ফাংশনের ইনলাইন ফাংশনের সিনট্যাক্সটা সেম, তোমার এই যে ফাংশনের হেডার যেভাবে ছিল সেভাবে থাকবে, জাস্ট শুরুতে ইনলাইন কথাটা লিখে দিতে হবে এখানে। ঠিক আছে, এটার কোনো কোড দেখালাম না, এই একই একই জিনিস আগে যেভাবে করছিল ওইটাই, জাস্ট তোমার এই টাইমটা সেভ করার জন্য অনেক সময় এটা অবশ্যই ইউজ করতে হবে যখন ফাংশনটা খুব ছোট। তখন ফাংশন বড় হলে ইনলাইন ইউজ করলে আবার তখন অনেক মেমোরি অকুপাই করে থাকবে, তখন আবার যে টাইমটা সেভ করছো তার চেয়ে বেশি টাইম খরচ হবে। সো যদিও তোমাদের কম্পিউটারে এটা কিছু বুঝতে পারো না, আমরা তো খুব ছোট ছোট কোড করতেছি এখানে, এটা হয়তো মিলি সেকেন্ডের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, সো এটা বুঝতেই পারবো না যে কতখানি সময় বাঁচতেছে না বেশি সময় লাগতেছে, বাট এটা যদি বড় প্রোগ্রাম হয় তখন হয়তো বোঝা যাবে। আচ্ছা, লাস্ট একটা টপিক দেখি আমরা, ফাংশন ওভারলোডিং অথবা এটাকে পলিমরফিজমও বলে। এই জিনিসটা কি, আমরা এতক্ষণ ফাংশন লিখছিলাম, প্রত্যেক হয়তো সার্কেল লিখছিলাম, রেক্ট্যাঙ্গেল একটা ফাংশন দেখছিলাম, কিউব ফাংশন দেখছিলাম, তারপরে এখন দেখলাম সোয়াপ ফাংশন দেখলাম। প্রত্যেকটা ফাংশনে কিন্তু একটা কোডের মধ্যে, একটা প্রোগ্রামের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নামের ফাংশন ইউজ করছি। সেম নেমের কিন্তু কোনো ফাংশন আমি ইউজ করিনি একবারও। ঠিক আছে, বাট একই নামের ফাংশনও কিন্তু একই কোডের মধ্যে মাল্টিপল টাইমস ইউজ করা যায়। বাট শর্ত কি, এটাকে বলা হয় হচ্ছে ফাংশন ওভারলোডিং বা পলিমরফিজম। একই নামের একাধিক ফাংশন ইউজ করা। ঠিক আছে, অর্থাৎ সার্কেল নামেরই আমি 3-4টা ফাংশন আমি রাখতে পারি, রেক্ট্যাঙ্গেল নামেরই 5-6টা ফাংশন আমি রাখতে পারি, বাট এটাকে ডিস্টিংগুইশ করতে পারতে হবে। সি প্লাস প্লাস যেন ডিস্টিংগুইশ করতে পারে। ডিস্টিংগুইশ করার উপায় কি? উপায় হচ্ছে প্যারামিটার যে লিস্টটা, এই প্যারামিটার লিস্টে কিছু একটা ডিফারেন্স থাকতে হবে। আইদার প্যারামিটারের সংখ্যা কম বেশি হতে হবে, অর্থাৎ একটা ধরো এক্স একটা ফাংশনের নাম দিলাম আমি, এক্স ফাংশনের ভিতর ধরো 5টা এক্স ফাংশন লিখছি, হয়তো একটাতে একটা প্যারামিটার, একটাতে 2টা প্যারামিটার, একটাতে 3টা প্যারামিটার, একটাতে 5টা প্যারামিটার, এরকম ডিফারেন্ট সংখ্যক প্যারামিটার থাকতে পারে। তাহলে আবার ডিস্টিংগুইশ হয়ে গেল। তাহলে আমার ফাংশনটা যখন কল করা হবে, এক্স কেই আমি কল করলাম, তখন ও আর্গুমেন্টটা দেখবে কতগুলো আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টটা প্যারামিটারের সাথে ম্যাচ করবে। যেই প্যারামিটার লিস্টের সাথে আর্গুমেন্টের সংখ্যাটা ম্যাচ করে যাবে ও সরাসরি ওই ফাংশনে চলে যাবে তখন। ঠিক আছে, অর্থাৎ প্যারামিটারের সংখ্যা দিয়ে ডিস্টিংগুইশ করা যেতে পারে। আবার সমান সংখ্যক প্যারামিটার দিয়েও ডিস্টিংগুইশ করা যেতে পারে। কিভাবে? সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটা প্যারামিটারের ডেটা টাইপ আমার ডিফারেন্ট হতে হবে। অর্থাৎ হয়তো 3টা প্যারামিটার আছে 2টা ফাংশনে, একটাতে 3টাই ডবল টাইপের প্যারামিটার, আর একটাতে 2টা ডবল, একটা ইন্টিজার টাইপ প্যারামিটার, এটা দিয়েও কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে যখন আমার আর্গুমেন্ট যখন পাবো, ওই মানে সেম এক্স ফাংশনটা যখন কল করা হবে, 3টা আর্গুমেন্ট তখন চেক করবে, 3টাই যদি ডবল পাই তাহলে 3টা ডবলের যে ফাংশন কল করা হয়েছিল সেটাই চলে যাবে, আর যদি একটা ইন্টিজার পাই তাহলে যেটাতে ইন্টিজার কল করা হয়েছিল ওইটাই চলে যাবে। ঠিক আছে, সো দুই ভাবে আমি ডিস্টিংগুইশ করতে পারি, একটা হচ্ছে প্যারামিটারের সংখ্যা দিয়ে, আর একটা হচ্ছে প্যারামিটারের সমান সংখ্যক প্যারামিটার বাট প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা কোড লেখা আছে। আমার দেখো এক্স যে ফাংশনটা 1 2 3 4 5 5টা ফাংশন এখানে আলাদা আলাদা ভাবে লেখা আছে, কিন্তু 5টা ফাংশনের নাম সেম। আমি এখানে একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখো কি করছে আমার,
ফাংশনটি একটু সাজায় লিখি, তারপরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তাহলে দেখো শুরুতে তো রেগুলার কথাবার্তা। আচ্ছা, এখন দেখো এবার 5টা যে এক্স, এই 5টা এক্স এর মধ্যে 2টাতে আছে একটা করে প্যারামিটার, এবং প্যারামিটার দেখো ভ্যারিয়েবলের কোনো নামও দেয় নাই, জাস্ট হচ্ছে এভাবেও করা যায়, কিন্তু তোমার শুধুমাত্র ভ্যারিয়েবলের টাইপ দিয়েও কিন্তু আমার ডিক্লেয়ার করা যেতে পারে। এখানে যখন ডিক্লেয়ার করছি তখন পরবর্তী ডেফিনেশনের সময় তখন ওয়াই আসছে, ডিক্লেয়ার করার সময় কিন্তু আমি শুধুমাত্র ভ্যারিয়েবলের টাইপ দিয়েও আমি ডিক্লেয়ার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে যখন একটা প্যারামিটার থাকছে দেখো একবার ইন্টিজার একবার ডবল নিচ্ছি, যখন 2টা প্যারামিটার থাকছে ইন্টিজার ইন্টিজার হতে পারে, ইন্টিজার ডবল হতে পারে, ডবল ইন্টিজার হতে পারে, আরো একটা চাইলে আমি এখানে ফাংশন দিতে পারি 2টা প্যারামিটার দিয়ে ডবল ডবল দিয়ে, অথবা ফ্লোট ইন্টিজার হাবিজাবি, মানে এরকম মেলা কিছু করতে পারি। ফ্লোট আর ডবল একসাথে ইউজ করেন একটু কেয়ারফুল, কারণ দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করা একটু ঝামেলা হয়ে যায়, তখন আবার দেখা যাচ্ছে যে তুমি একটাতে ফাংশনে যেতে যাচ্ছ তখন আরেকটাতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, সেম নাম দিয়ে দেখো এখানে আমি 5টা ফাংশন ডিক্লেয়ার করছি। 5টা ফাংশনে দেখি ইন্টিজার যখন তখন রিটার্ন করবে ইন্টিজার ভ্যালুটাই, ডবল যখন, ডবল হলে আমি রিটার্ন করছে হচ্ছে যা ইনপুট দিচ্ছি তার চাইতে 1 বেশি, যদি 2টা ইন্টিজার ইনপুট দিই তাহলে 2টার যোগফল, একটা ইন্টিজার একটা ডবল দিলে 2টার যোগফল হচ্ছে 1 বেশি, আর প্রথমটা ডবল পরেরটা ইন্টিজার দিলে 2টার যোগফল হচ্ছে 2 বেশি, এটা রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি মেইন ফাংশনে যাই, এটা ভিতরে কিন্তু অপারেশন তেমন কিছুই নাই, জাস্ট আমি 2টা যে আলাদা আলাদা কাজ হচ্ছে এটা দেখানোর জন্য কোনোটার সাথে 1 যোগ করা হয়েছে কোনোটার সাথে 2 যোগ করা হয়েছে, এটাই দেখানো, আর কিছু না। আচ্ছা, তাহলে এখন দেখো মেইন ফাংশনের ভিতর cout x int2 ফাংশন মানে হচ্ছে প্রথম ফাংশনটা যদি কল করি তাহলে রিটার্ন করবে হচ্ছে এই যে এখানে যদি 2 ভ্যালুটা দিচ্ছি আমি, অর্থাৎ আমি 2টা কি ইন্টিজার না ডবল, 2টা ইন্টিজার না ডবল, ইন্টিজার, তাহলে হচ্ছে আমার এইখানে যাবে ইন্টিজার যেটা একটা ইন্টিজারেরটাই, তাহলে y রিটার্ন করবে, তাহলে 2 এখানে কত ভ্যালু রিটার্ন করবে 2। সেকেন্ডে দেখো x ইকুয়ালস x 2.0 কল করছি, তাহলে এটা কোনটায় যাবে, এই 5টা দেখে বলো কোনটায় যাবে, অথবা এই 5টা দেখে বলো কোনটায় যাবে, সেকেন্ডটায় যাবে। তাহলে সেকেন্ডটায় গেলে আমার প্যারামিটার ছিল y, তাহলে y প্লাস 1, অর্থাৎ এখানে আমার আউটপুট দেখাবে 3। ঠিক আছে, তাহলে 2 3, এরপরে বলো এই x2,3 যদি আমি কল করি তাহলে কোনটায় যাবে, থার্ডটা ইন্টিজারে যাবে, তাহলে y প্লাস z, এটা তো সিরিয়ালি লেখা আছে তাহলে তোমাদের চিন্তা করা লাগতেছে না, তাহলে 2 প্লাস 3 এখানে 5 রিটার্ন করবে। সিমিলারলি এখানে ইন্টিজার ডবল আছে তাহলে ইন্টিজার ডবলে যাবে, তাহলে 2 প্লাস 3 প্লাস 1 মানে 6 রিটার্ন করবে এখানে, আর এখানে প্রথমটা ডবল পরেরটা ইন্টিজার যদি হয় তাহলে এটাই যাবে, তাহলে 2 প্লাস 3 প্লাস 2 মানে 7, তাহলে 2 3 5 6 7 এটা রিটার্ন হওয়ার কথা, দেখি রান করে। তাহলে দেখো শুরুতে 2 রিটার্ন করছে, তারপর 3, তারপর 5, তারপর 6, তারপর 7। এই কোডটাতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করেনি বা কোনো প্রবলেম সলভ করেনি বা কিছুই করেনি, এটা জাস্ট তোমাদেরকে পলিমরফিজম দেখানো বা ফাংশন ওভারলোডিংটা দেখানো, যে একই নামে একাধিক ফাংশন আমি ডিফাইন করতে পারি। এটা যে করতেই হবে এমন কোনো কথা নাই, তোমার অল্প কিছু ফাংশন থাকলে অবশ্যই তুমি একই নামে তো ডিক্লেয়ার করবা না, আলাদা আলাদা নামেই দিবা। বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি তুমি অনেক বড় কোড হয়, অনেকগুলো ফাংশন যদি লাগে এবং ফাংশনের কাজগুলো যদি সিমিলার টাইপের হয়, ধরো তোমার মনে হচ্ছে যে না আমি আলাদা নামের ফাংশনের নামটা ডিফারেন্ট করলে কনফিউশন অ্যারাইজ করতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় সেম নামের ফাংশনও আমার ইউজ করা লাগতে পারে, তখন যেটা করবা সেটা হচ্ছে প্যারামিটারের ভিতর চেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে ফাংশন ওভারলোডিং বা পলিমরফিজম। ঠিক আছে, বোঝা গেছে এখানে কি করলাম।
কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি এখন বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো আজকে? স্যার হ্যাঁ বলো। স্যার প্র্যাকটিস অ্যাসেসমেন্ট নিয়ে একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে সাইন ফাংশনের যে স্যার সিরিজটা দেওয়া ছিল, ওটাকে যখন আমি কোড করছি তখন স্যার সবকিছু ঠিকঠাক মতো চলছে, সব মানের জন্য ঠিকঠাক মান আসছে। কিন্তু যদি আমি 170-এর বেশি মান দিই ডিগ্রি, বা -170-এর কম দেই, তাহলে মানে সাইন এক্স এর মানটা রেঞ্জের বাইরে চলে যায়। এটা কেন? আচ্ছা আমি তো প্রবলেমটা দেখিনি, স্যার কি আছেন? তুমি কি এটা সাইন সাইন 170 দিচ্ছ? জি স্যার, সাইন 170 দিলে 1 পয়েন্ট সামথিং এটা আসে, তো মানে এটা তো রেঞ্জের বাইরে চলে যায়। এটা তো রেডিয়ানের জন্য, মানে ওই ফর্ম যে সিরিজটা যেটা দেওয়া আছে ওটাতে এক্স হচ্ছে রেডিয়ানে থাকে। জি স্যার, মানে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে তারপরেও মান বসানো হয়েছে, তারপরেও স্যার আর কি একের থেকে বেশি চলে আসে। একের থেকে বেশি চলে আসে। জি স্যার। তাহলে এটা হয়তো যে লোকাল কোনো যে অনেকগুলো ক্যালকুলেশন আছে না, তোমার কিউব, তারপরে হচ্ছে টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 7, হয়তো এমন হতে পারে যে ওখানে কোনো ক্যালকুলেশন নেই, যে ওটা হচ্ছে তোমার ওই যে তুমি যে ইটার রেঞ্জ যে ভ্যারিয়েবল টাইপ হিসেবে ডিফাইন করেছো, ওটার যে ম্যাক্সিমাম রেঞ্জ ওটার হয়তো বাইরে চলে যাচ্ছে, যার কারণে এরকম হতে পারে। এছাড়া আর অন্য কোনো কারণ দেখিনি। স্যার আমারটাই স্যার সব ভ্যালুই ঠিক আছে স্যার, সাইন 0 দিলে শুধু স্যার আসে না স্যার, অন্যরকম একটা ভ্যালু আসে 0 ডিগ্রি দিলে। 0 দিলে ওই যে ফ্যাক্টোরিয়াল আছে, ওখানে একটা লিমিট দিতে হবে, তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কারণ 0 দিয়ে তুমি যে ফ্যাক্টোরিয়াল বের করছো না, তো তুমি যখন ফ্যাক্টোরিয়াল বের করতেছো তার মানে ওখানে কোনো এরর হচ্ছে। ওকে স্যার। খুব সম্ভবত 0/0 চলে আসতেছে। তো ওইটা ওইগুলো তোমাকে ওখানে ওটা ডিফাইন করে দিতে হবে। 0 হলে ফ্যাক্টোরিয়াল 0 + 1 এরকম কিছু একটা করতে হবে। কোনো কোশ্চেন আছে? নেক্সট স্যার ক্লাস। স্যার আমাদের স্যার মানে 8-10টা প্রবলেম যদি দিতেন স্যার, মানে নিজেরা প্র্যাকটিস করার জন্য, হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে না, তাহলে আমরা একটু স্যার আইডিয়া পাইতাম যে স্যার কিরকম প্রবলেম আমরা প্র্যাকটিস করব, এরকম একটা। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট না হইলে স্যার মানে জাস্ট কোশ্চেনের আইডিয়াটা আর কি স্যার। কারণ স্যার কোথাও স্যার এক্সাম্পল তেমন একটা পাওয়া যায় না, থিওরি গুলাই বেশি। আবার স্যার অনলাইনে যেগুলা পাই স্যার ওগুলা মানে ডাইভার্টেড টপিকই বেশি স্যার, ওরকম লাগে। কিরকম ডাইভার্টেড? মানে স্যার ওই যদি স্যার ইউআরআই অনলাইন যা যাই স্যার, তাহলে বেসিক লেভেলে শুরু করলে স্যার মানে শুধু বেসিক প্রবলেমই, আবার বুঝি না যে আসলে কোন লেভেল থেকে শুরু করা লাগবে। আবার দেখা যায় যে একটু হার্ড লেভেলে গেলে এমন প্রবলেম আছে ওগুলা বুঝি না, এরকম হয় স্যার। মানে টাইম ওয়েস্ট হয় বেশি আর কি স্যার, মানে কিছু একটা খুঁজে বের করার জন্য, প্র্যাকটিস করার জন্য। তোমরা যে অনেক টেক্সট বুক আছে, টেক্সট বুকে দেখবে যে অনেক ধরনেরই আছে, যেমন সম সিরিজের একটা বই তো কোথায় তোমাদেরকে রেফার করা হয়েছে, আর ওটার বেশ কিছুই আছে, ওগুলোতে এক্সারসাইজ আছে, ওখানে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, ওগুলো তুমি প্র্যাকটিস করতে হবে। তো বইয়ের সুবিধা হচ্ছে যে বইয়ে হচ্ছে ধরো চ্যাপ্টার গুলো ধরে, আর সুবিধা অসুবিধা দুইটাই। সুবিধা হচ্ছে যে তুমি মানে ধরো ফাংশনের চ্যাপ্টারের যে প্রবলেম সেগুলো হচ্ছে ফাংশন দিয়ে সলভ করতে হবে, তো ওইটাতে একটা মানে তোমার একটা জানার চেনা যাচ্ছে যে তোমাকে সেখানে ফাংশন করতে হবে। আর সবসময় একটা ফাংশন দিয়ে নাও করতে হতে পারে, তোমাকে মাল্টিপল জিনিস অ্যাড করতে হতে পারে, তো ওগুলোতে এখানে কম আছে। আর যে বই, প্রত্যেকটা বই যেমন এখন বোধহয় পাওয়া যায় সফট কপি, সফট কপিও ডাউনলোড করে নিতে পারো। তো সেখান থেকে যেমন আমি দেখতেছি ফাংশন চ্যাপ্টারে প্রায়
20টার 25টার মতো সলভার আছে, প্রোগ্রাম আছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ওদের সলিউশনও দেওয়া আছে। তো তোমরা যেটা করতে পারো যে তোমরা আগে নিজেরা একটা ট্রাই করে তারপর ওখান থেকে পরে সলিউশনের সাথে মিলাতে পারো আর কি। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আর আমরা দেখি মাঝে মাঝে এরকম কিছু কিছু এক্সাম্পল প্রবলেম দিয়ে দিই প্র্যাকটিস করার জন্য। আর অ্যাসেসমেন্ট যেটা, এটা তো প্র্যাকটিস অ্যাসেসমেন্ট যেটা, ওটা তো ওরকমই ছিল, প্র্যাকটিস করার জন্য দেওয়া ছিল। আমরা ওদের তোমাদের নেক্সট ক্লাসে একটা নিতে পারি, কম্পিউটারের উপর অ্যাসেসমেন্ট নিতে পারি, আগে থেকে বলে রাখা। কিসের উপর অ্যাসেসমেন্ট বললেন আরেকবার? কম্পিউটার বেসড অ্যাসেসমেন্ট হবে একটা, মানে কোড করে আমরা ওই যে ইফ এলস এর ক্লাসে যেরকম করছিলাম ওই রকম আর কি, মানে কম্পিউটারে কোড করা লাগবে তোমাদের। আজকে যে পর্যন্ত হচ্ছে ওই পর্যন্ত থাকার সময় হবে না লেকচার শেষে? সেটা নেক্সট ক্লাসে বুঝতে পারবো, মানে কখন হবে। তবে মানে আজকে পর্যন্ত যতটুকু লেকচার হচ্ছে সেটার উপর বেস করে থাকবে। কোনো কোশ্চেন আছে? আজকে টপিক গুলো একটু মানে অনেক অপরিচিত আর কি, জটিল অনেক। তো অপরিচিত তো হবেই, মানে তুমি সব যদি পরিচিত হয় তাহলে আর নতুন কোর্স করা দরকার কি ছিল? তোমার তো অপরিচিত তো আসবেই, তো সবটা পরিচিত হলে তো দরকার ছিল না। জটিলের কিছু নাই, চিন্তা করলে হবে। ফাংশন, তোমরা ফাংশন পড়ে, তোমরা ম্যাথমেটিক্সের ফাংশন পড়ছো না, y equals to fx, বেসিক্যালি এখানে তো একই জিনিস, তুমি জাস্ট হচ্ছে পুরো প্রোগ্রামের মাধ্যমে জিনিসটাকে ডাকছো আর কিছু। মানে তোমাকে হচ্ছে যে বেসিক জিনিসটা বুঝতে হবে যে আইডিয়া অফ ফাংশন। সো আমি হচ্ছে যে আমরা যদি বলি যে y equals to x cube plus x square plus x, সো এটা তো একটা ফাংশন, y equals to f এর একটা ফাংশন, x এর একটা ফাংশন। তো এখন ম্যাথমেটিক্সের জিনিসটাকে আমরা ওইভাবে কল করছি। আলটিমেটলি হচ্ছে যে আমি x এর বিভিন্ন ভ্যালু দিলে y এর বিভিন্ন ভ্যালু পাবো। সো এখানে তো বেসিক্যালি জিনিসটা ওরকমই হচ্ছে। আমি সাবডাকলাম যে কিউবের একটা ফাংশন তোমরা দিয়েছো, দেখো তো কিউবের যে ফাংশন সেটা তো আলটিমেটলি হচ্ছে যে কিউবটা বের করো। তো তুমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও, ইটস বেসিক্যালি y equals to x cube। তো এখন তুমি সেখানে x এর বিভিন্ন ভ্যালু দিলে y এর ভ্যালু পাচ্ছ। সেই জিনিসটা হচ্ছে এখানে তুমি সি প্লাস প্লাস যেভাবে কথাটা বুঝতে পারে সেভাবে বুঝাচ্ছে, আর তো কিছু না। জিনিসগুলোকে তোমরা একটু রিলেট করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে ধরতে সুবিধা হবে। ওটাকে যদি তুমি এইভাবে চিন্তা করো যে সি প্লাস প্লাসের নতুন একটা জিনিস আমি কেন এরকম, তাহলেও মুশকিল। সেক্ষেত্রে তাহলে ওটার সাথে তুমি কখনোই অ্যাকাস্টম থাকতে পারবে না। Try to relate this in terms of some sort of physical meaning. আর আজকে তো স্যার লেকচার দিলেন, যখন তোমরা পড়বা, তোমরা নিজেরা পড়বা, প্র্যাকটিস করবা, পড়ে তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা তো আছি, টিমসে আমাদেরকে কোশ্চেন করতে পারো, আমাদের ইমেল করতে পারো। শুধুমাত্র একটা বিষয়ে তোমাদের কাছ থেকে আমরা ই পাই, কোনো ধরনের তোমরা জানাও, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যদি নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাদের ক্লাসে ঢুকতে সমস্যা, অথবা অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো দিতে যদি দেরি হয়, এছাড়া তো অন্য কোনো ব্যাপারে তোমরা কখনো কিছু জিজ্ঞাসা করো না। আমরা তো আছি, তোমার
তোমাদের কোনো সমস্যা হলে তোমরা বিস্তারিত জিজ্ঞেস করো। কি স্যার কি টাইপের কোশ্চেন থাকবে অ্যাসেসমেন্টে? কি টাইপের কোশ্চেন থাকবে জানি না, জাস্ট হচ্ছে যে কম্পিউটারে কিছু একটা প্রোগ্রাম করতে হবে। এখন জাস্ট বলে রাখলাম, এটা এরকম হতে পারে না হতে পারে, কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম করতে হবে। এখন পর্যন্ত যেটুকু আছে, আজকে পর্যন্ত যতটুকু তো করা তাহলে স্যার একটা কাজ করলে আমাদের সুবিধা হয় যে কিছু প্রবলেম আমাদেরকে দিয়ে দিলেন, আমরা নিজেরা চিন্তা করলাম যে আসলে ওইগুলো কিভাবে করা যায়, মানে কোনো অ্যাসাইনমেন্ট হিসেবে না, জাস্ট প্রবলেম তো বলতে বলে দিলাম। বিভিন্ন বই আছে, বইগুলো দেখো, বইয়ের প্রত্যেক সব বইয়ের এক্সারসাইজ পাবো। সব সিরিজে একটা C++ ওদের বইটার নাম, প্রোগ্রামিং উইথ C++। এটা চ্যাপ্টার ধরে ধরে অনেক এক্সারসাইজ আছে, সেগুলো পাবো। আর আমরা যদি এরকম কোনো কোয়েশ্চেন ওরকম কি পড়ে তাহলে আমরা দিয়ে দিব। স্যার যেটা বললেন এটা একটু ফলো করো তোমরা, টেক্সট বুক থেকে একটু দেখো এক্সারসাইজ, সম সিরিজের টাইম মনে হয় সবচেয়ে ভালো। আর আজকের ক্লাস নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে মানে নতুন টপিক জন্য হয়তো কঠিন লাগছে, বাট আজকে কিন্তু কোডিং যদি বলো বা মানে আজকে যে স্টেটমেন্টগুলো ইউজ করছি কোডের ভিতরে, ওগুলো কিন্তু নতুন কোনো কাজই করছে না। আগেও তোমরা এতদিন পর্যন্ত যা দেখে আসছো, লুপ, ইফ এলস, অ্যারিথমেটিক অপারেশন, কন্ডিশনাল অপারেশন, ওই ওই জিনিসগুলোই কিন্তু করছি, নতুন কিছুই কিন্তু করি নাই। জাস্ট হচ্ছে ফাংশনটা ইউজ করে কিভাবে, আহ, মানে ফাংশনকে কল করা এবং ফাংশনের ডিক্লারেশন ডেফিনেশন ইউজ করাটা, এই জিনিসটাই কিন্তু নতুন। সো খুব একটা ডিফিকাল্ট কিন্তু না। হয়তো নতুন জিনিস জন্য মনে হচ্ছে যে মানে জিনিসটার অ্যাপ্রোচটা হয়তো ডিফারেন্ট, বাট জিনিসটা কিন্তু খুব ইজি। তোমরা একবার দেখলেই বুঝতে পারবা নিজেরা করার চেষ্টা করলে যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আর এটা তো প্রোগ্রামিং তো এটা এরকম না যে তুমি জাস্ট ক্লাসে এসে শুনলে সব বুঝে যাবে। আমাদের নিজেদেরও একটু সময় দিতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এখন ক্লাসে লেকচার দিলেন, তোমরা কি এর আগে ফাংশন পড়েছো, লেকচার দেখে আসছো তো, স্যার তো আপলোড করে দিয়েছে আগে, যে সেটা তো কেউ নিশ্চয়ই দেখেনি। তো সেটা যদি না দেখে তাহলে ক্লাসে পড়ে তো আর এটা বুঝাতে, ওটাকে অন্য সেশনগুলো থেকে তো একটু ডিফারেন্ট, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সবসময়। তো প্রোগ্রামিংয়ে শুধু ক্লাসের উপর যদি ভরসা করে থাকো তাহলে দ্যাট উইল বি ভেরি রং ডিসিশন। সো তোমাকে এটার জন্য কিছুটা হলেও নিজেদের সময় আলাদা করে ব্যয় করতে হবে এবং সেটার উপর ই করতে হবে, টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম প্র্যাকটিস করতে হবে, যেগুলো ক্লাসে বলা হচ্ছে সেগুলো দেখতে হবে। আর আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের ক্লাসের তো মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদেরকে কনসেপ্টগুলো দিয়ে দেওয়া। প্রবলেম যদি এখন ধরো যে প্রোগ্রামিং হচ্ছে এমন একটা বিষয়, এটা আমি ক্লাসে এক্সারসাইজ দেখিয়ে বসলে কোনোভাবেই সম্ভব না, কারণ হাজার লক্ষ কোটি প্রোগ্রাম থাকতে পারে। তো আমি ক্লাসে কয়টা প্রবলেম সলভ করাবো বা কয়টা প্রবলেম দেখাবো, তোমাদেরকে কনসেপ্টগুলো, বেসিক্স যেগুলো সেগুলো দেখানো হচ্ছে উদ্দেশ্য। এবং সেখান থেকে তো তোমাদের কনসেপ্ট যদি ডেভেলপ হয় তাহলে তোমরা নিজেরাই পারবে, বাট তোমাদের সময় দিতে হবে। তোমার তো উইকে তো ক্লাস হয় না, এখন এই গত 15 দিনে কয়জন ওই প্র্যাকটিস অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর প্রোগ্রামের পিছনে সময় দিয়েছে, করে দিয়েছে। কয়জন আমাকে বলতে হবে যে এই 15 দিনে তুমি ওই প্র্যাকটিস অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর
টোটাল 5 ঘন্টা টোটাল 3 ঘন্টা সময় দিয়েছে, এরকম কয়জন আছে? আচ্ছা তো নেক্সট টাইম প্রোগ্রামিংটা আছে, তোমাকে এমনি টাইম এন্ড প্র্যাকটিস, তাহলে আসবে। আপনার কোশ্চেন? না স্যার। আর বারবার বলছি যে আমরা কিন্তু আছি, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমরা পড়তে গিয়ে যদি কোনো কনফিউশন থাকে তুমি টিমসে জিজ্ঞাসা করো, তুমি ইমেল করো, আমরা আছি তোমাদের। তোমরা জিজ্ঞেস করলে যদি আমরা কোনো অ্যান্সার না দিই তাহলে বলতে পারবো, আদারওয়াইজ তো তোমরা যদি আমাদের কিছু না বলো তাহলে তো আমরা বুঝবো না, তো আমাদের কাছে মনে হয় যে তোমরা সবই বুঝতেছো, সেক্ষেত্রে তো আমাদের দিক থেকে কিছু বের করা সম্ভব হবে না যে আসলে কি হচ্ছে। Okay. কোশ্চেন আসলে শেষ করে যাচ্ছে নাকি? স্যার ওদের কুইজের ব্যাপারে কি স্যার আমরা কি নোটিশ দিয়ে দেবো পরে, না স্যার এখানে বলে দিব স্যার? আমরা সবার সাথে কথা বলে তারপরে ই করে দেবেন, মেসেজ দিয়ে দেবেন, আচ্ছা জি স্যার। টিমসে জানিয়ে দেবেন। টেন্টেটিভলি তো মিডটা আমরা পরে দিচ্ছি, জি স্যার ওটাই জানা থাকলে তো ডিটেলস আমরা তো টিমসে জানিয়ে দেবেন। স্যার আজকে তাহলে শেষ করে দিই স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।